আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা যাদের 22শে অক্টোবর, তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম। আজকে ফ্রি লাইভ ক্লাসে আমি তোমাদেরকে এসে রাইটিং এর ফাইনাল সাজেশন দিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ গ্রামার এবং প্যাসেজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমাদের প্রতিদিন লাইভ ক্লাসগুলো আমি করাচ্ছি ফ্রি, আমার পেজ থেকেই করাচ্ছি, আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ থেকে করাচ্ছি এবং এর পরবর্তীতে ক্লাসটিকে আমি ইউটিউবে আপলোড দিচ্ছি। তোমরা সবাই একে একে আজকের ক্লাসে কানেক্টেড হয়ে যাও। আজকের এই ফ্রি ক্লাসে আমি তোমাদেরকে এসে রাইটিং এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোকে তোমাদের এসে রাইটিং এ অবশ্যই ফলো করতে হবে সেটা বলে দিব, এবং সাথে সাথে তোমাদের যে প্রশ্ন রয়েছে এসে রাইটিং এর উপর, যে এসে লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তোমাদের ফলো করতে হবে, কোন কোন বিষয়গুলোকে তোমাদেরকে এড়িয়ে চলতে হবে, এই বিষয়গুলোকে আমরা এসে রাইটিং এ তোমাদের আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসে রাইটিংটা তোমাদের জন্য অত্যন্ত ক্রুশাল একটি বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। কারণ হচ্ছে এই এসে রাইটিং এ তোমাদের 15টি নম্বর বরাদ্দ রয়েছে। তো একটি ভালো উপস্থাপনা, ভালো একটি পরিবেশনা, এটা প্রয়োজন তোমাদের এসে রাইটিং এর জন্য। 15তে সর্বোচ্চ সংখ্যক নম্বর পাওয়ার জন্য কিভাবে তোমরা এই এসে রাইটিং এ 15তে জাস্ট সর্বোচ্চ সংখ্যক নম্বর পেতে পারো অত্যন্ত সহজে পড়ে, সেটাই তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা প্রথমত লাইফে যারা যারা কানেক্টেড হয়েছো, তোমরা আমাকে অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কে কোথা থেকে কানেক্টেড হয়েছো তোমরা আমাকে একটু জানিয়ে দিতে পারো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা কানেক্টেড হও, তোমরা যদি একটু জানিয়ে দাও তাহলে হয় কি কমেন্ট বক্সে যে তোমাদের এলাকার বা তোমাদের অঞ্চলের বা তোমাদের জেলার এমন হতে পারে যে তোমার হয়তো একজন পরিচিত হয়ে গেল, তখন তোমার পরীক্ষায় হয়তো যাতায়াত বা বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় অনেক সুবিধা হয় আর কি। এক কথায় তোমরা কে কোন এলাকা থেকে কানেক্টেড হয়েছো সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে এসে রাইটিং সম্পর্কে আলোচনা আমাদের যেটা রয়েছে, তোমরা জানো যে এসে রাইটিং, এসে হচ্ছে রচনা। এখানে তোমাদের হিন্টস করে লিখতে হয় এবং এই এসে রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে একটু লেখার পরিধিটা বড় হতে হয়, যেহেতু 15টা নম্বর অনার্স লেভেলে, 15টা নম্বর অত্যন্ত সিগনিফিক্যান্ট বিষয়। তো সেটা কিভাবে তুমি লিখবে, কি কি জিনিসকে ফলো করবে, সেই বিষয়গুলোকে আমি তোমাদের আজকের ক্লাসে দেখিয়ে দেবো। তো তোমরা দেখি কে কে আজকে কানেক্টেড হয়েছো আমাদের আজকের ক্লাসে। তোমরা যারা যারা কানেক্টেড হয়েছো, প্লিজ তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দিও। তোমার একটি শেয়ারের কারণে হয়তো আরো অনেকেই এই লাইভ ক্লাসে কানেক্টেড হতে পারবে। এর জন্য সবাইকে বলবো তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দিও। আমি দেখতে চাচ্ছি তোমরা কে কে কানেক্টেড আছো আজকের লাইভ ক্লাসে, একটু দেখি আমি। আচ্ছা, তো হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো আমি দেখছি, সবাইকে দেখি। তো যারা যারা কানেক্টেড হয়েছে প্লিজ দ্রুত লাইভটিকে একটু শেয়ার করে দাও। লাইভটিকে শেয়ার দিয়ে ডান লিখতে পারো যে স্যার শেয়ার দিয়ে ফেলেছি। দ্রুত লাইভটিকে একটু সবাই শেয়ার দিয়ে দাও। 2 মিনিট হয়েছে আমাদের লাইভ, আমরা 3 মিনিট হলে আমরা মোটামুটি শুরু করে দেবো আমাদের আজকের আলোচনা। তোমাদের অপেক্ষা করছি সকলের জন্য, সবাই কানেক্টেড হয়ে যাও। যারা যারা লাইভটি দেখছো সবাই একটু শেয়ার করে দাও এবং শেয়ার করে দাও সবাই প্লিজ। একটু শেয়ার করে দিলে তোমার বিভিন্ন গ্রুপে বা তোমার যে স্টাডি গ্রুপ রয়েছে, তোমাদের মেসেঞ্জার গ্রুপ হোক, বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা একটু শেয়ার করে দিলে অনেকেই কানেক্টেড হতে পারবে। আজকে আমরা এসে রাইটিং নিয়ে আলোচনা করব। এসে রাইটিং প্লাস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ গ্রামার যেটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের যে আজকের যে আলোচনার বিষয়বস্তু যেটা থাকে প্রতিদিন, আমাদের প্রত্যেকটা ক্লাসের এক একটা প্ল্যান থাকে। আমরা এলোপাথারি ক্লাস মূলত নেব না, আমরা মূলত তোমাদের যে রুটিন প্ল্যান করেছি আমি, সেই রুটিন প্ল্যান অনুসারেই তোমাদেরকে ক্লাস নিচ্ছি। তোমরা জানো যে 15টি ফ্রি লাইভ ক্লাস আমি তোমাদের ধারাবাহিকভাবে নিব পরীক্ষার আগের দিন পর্যন্ত। তো সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি তোমাদের যে প্ল্যানটা করেছি সেই প্ল্যান অনুসারে আমি আগাচ্ছি। আজকের দ্বিতীয় ক্লাস, যেখানে আমাদের সাজেশন টপিক হচ্ছে এসে এর ফাইনাল সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্যাসেজ আমরা গ্রামার থেকে প্র্যাকটিস করব, সেটা তোমরা গত ক্লাসে দেখেছো। ঠিক আছে, আমরা অনেকে দেখতে পাচ্ছি একজনের প্রশ্ন করেছো প্যারাগ্রাফ সম্পর্কে। আমরা প্যারাগ্রাফ সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। আমরা এক এক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা করি। তো তোমরা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে প্রতিদিন যেটা আলোচনা করি সেই টপিকের সাথে থাকার চেষ্টা করবে। যারা কমেন্ট করে থাকো, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যে টপিকটা যে সময় আলোচনা করি সেই সময় সেই টপিকের উপর কোশ্চেন করবে, তাহলে দেখা যাবে যে আমাদের ক্লাসটা প্রাণবন্ত হবে। আমি আজকে এসে রাইটিং পড়াচ্ছি, তুমি যদি এখন পোস্টারের উপর প্রশ্ন করো তাহলে কিন্তু এলোপাথারি হয়ে যাবে। আমাদের প্রতিটি ক্লাসের একটা একটা করে রুটিন প্ল্যান রয়েছে, সেই রুটিন প্ল্যান অনুসারে যদি আমরা আগাই তাহলে তোমরা উপকৃত হবে। কেমন? আজকে আমরা এসে রাইটিং সম্পর্কে যাবতীয় যে কথা আছে সবগুলো শেষ করব
আমরা এসে রাইটিং নিয়ে আর মানে পরীক্ষার আগে আশা করি আর আমাদের আলোচনা প্রয়োজন হবে না। জাস্ট এসে রাইটিং আমরা আজকের ক্লাসে শেষ করে দিব। তো ঠিক আছে, সবাই অনেকেই এসেছো। আচ্ছা ঠিক আছে, ফরম্যাট দেওয়া, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ফরম্যাটে যদিও প্রত্যাশানুরূপ নম্বর আমরা পাই না, তারপরে তোমাদের ফরম্যাট সম্পর্কে আমি আলোচনা করব। সবাই দেখো, তো সবাই কানেক্টেড হয়ে গেছো, আমি এখন আমাদের আলোচনাটা শুরু করতে পারি আর কি, কেমন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমরা যারা যারা কমেন্ট করেছো, যারা যারা শেয়ার দিয়েছো তাদেরকে ধন্যবাদ। যারা যারা শেয়ার দাওনি এখনো, তোমরা ক্লাসটাকে দ্রুত লাইভটাকে একটু শেয়ার করে দাও। তোমাদের বিভিন্ন যে গ্রুপ আছে, স্টাডি গ্রুপ আছে, তোমাদের বিভিন্ন পড়ার গ্রুপ থাকতে পারে, সেখানে তোমরা একটু শেয়ার দিয়ে দিও। যদি কারো টাইম লাইনে রাখতে অসহ্য লাগে তাহলে সেটা তুমি গ্রুপে শেয়ার দিয়ে দিতে পারো, এই আর কি। তো দেখো, এসে রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ কথা, এসে রাইটিং সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আচ্ছা, এসে রাইটিং সম্পর্কে আগে একটু গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে দেখাই। আজকে আমাদের রাইটিং টপিকটা হচ্ছে কি বলে, এসে রাইটিং। থ্যাংক ইউ যারা যারা শেয়ার ডান দিয়েছো সবাইকে ধন্যবাদ, শেয়ার যারা দিয়েছো সবাইকে ধন্যবাদ। যারা যারা শেয়ার দাওনি এখনো, একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এসে রাইটিং। আচ্ছা, এসে রাইটিং মানে হচ্ছে রচনা লিখন বা প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, যারা যারা শেয়ার করেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এসে রাইটিং মানে প্রবন্ধ রচনা। আমরা এই এসের সাথে আর একটা বিষয় কিন্তু ছোটকাল থেকে পড়ে আসছি, ক্লাস 6 থেকেই পড়ে আসছি তোমাদের, সেটা হচ্ছে কম্পোজিশন। তোমরা নিশ্চয়ই চিনো, কম্পোজিশন মানেও কিন্তু প্রবন্ধ রচনা। তো এসে এবং কম্পোজিশন এর সাথে মূলত মৌলিক কোনো পার্থক্য নেই, কিন্তু আমাদের উপস্থাপনার ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। আমরা ক্লাস 6 থেকে তোমার হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আমাদের তোমার এইচএসসি পর্যন্ত তোমরা যে জিনিসটাকে লিখেছো সেটার নাম ছিল কম্পোজিশন। অনার্সে বা ডিগ্রিতে এসে তোমরা যে জিনিসটা লেখো, একই জিনিস লেখো, কিন্তু এটার নাম হচ্ছে এসে রাইটিং। আমরা প্রথমেই বলে নিয়েছি এসে এবং কম্পোজিশনের মধ্যে মৌলিক কোনো তফাৎ নেই, কিন্তু এসের ক্ষেত্রে উপস্থাপনা আমাদের কম্পোজিশন থেকে একটু আলাদা। কম্পোজিশন আমরা কখনো হিন্টস দেই নাই, কিন্তু এসেতে কিন্তু হিন্টস দিতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তোমাদের কাছ থেকে এই প্রশ্নটা প্রায় আসে, তার জন্য তোমাদের আগে থেকে আমি উত্তরটা বলে দিলাম যে তোমাদের এসেতে কি করতে হবে, অবশ্যই যা ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাকে অবশ্যই হিন্টস দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে বলো? হিন্টস দিয়ে লিখতে হবে। আমরা এসে পরীক্ষা 3টা আসবে, তোমাদের যে কোনো একটার আনসার করতে হবে। তোমার যেটা ভালো লাগে বা যেটা তুমি লিখবা সেটা তুমি আনসার করবা। অবশ্যই তুমি পরীক্ষায় লিখে নেবা যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 6 বা যে দাগে আসবে সেইটা। নর্মালি এসেটা আসে 6 দাগে, না হলে 14 দাগে। পরীক্ষায় আমাদের 6 দাগ অথবা 14 দাগ, এই দুইটা দাগের যে কোনো একটা দাগে এসেটা আসে। তো আনসার টু দ্য কোয়েশ্চেন নং আমরা পুরোটা লিখবো। অনেকে তোমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং এরকম সংক্ষেপে লেখো, খবরদার সংক্ষেপে লিখবে না, তোমরা হচ্ছে পুরোটা লিখবা। আনসার টু দ্য কোয়েশ্চেন নং পুরোটা লিখবা। যারা পুরোটা লেখো, যাদের পুরো লেখার অভ্যাস আছে, তারা মূলত ভালো স্টুডেন্ট বলে আমি মনে করি, বা তারা খাতার উপস্থাপনাটা ভালো। তোমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 6 লিখে তোমরা এসের নামটা লিখবা, পরীক্ষায় যে নামটা থাকবে। যেমন তুমি যদি এ দাগ চুজ করো, মানে এ দাগেরটা লেখো, 3টা তো আসবে, এ দাগ, বি দাগ, সি দাগ। তুমি যদি এ দাগ চুজ করো তাহলে এ দিকে দিয়ে তারপর শিরোনামটা লিখবে। যদি বি দাগ লেখো তাহলে বি লিখে শিরোনামটা দিবে, সি দাগ লিখলে সি লিখে শিরোনামটা দিবে। যেমন ধরো আমি যদি বলি যে তুমি বি নম্বরে লিখছো, বি নম্বরে আসছে তোমার এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এটা তুমি লিখতে চাচ্ছ, কেমন? আচ্ছা, তো তুমি কি করতে পারো, এটা উপরে নর্মাল ভাবে লিখতে পারো, অথবা একটা যদি তোমার মনে হয় তুমি একটা আন্ডারলাইন করে দিতে চাচ্ছ, হ্যাঁ দাও, আন্ডারলাইন করলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তারপর তোমার লেখার ক্ষেত্রে আমি বলেছি হিন্টস দিয়ে লিখতে হবে, যেমন ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা। তারপরে তোমার লেখা যা আছে সেটা তুমি শুরু করবে। তোমার ইন্ট্রোডাকশন যা আছে, ইন্ট্রোডাকশন বা সূচনায় যা লেখা লাগবে সেটা লিখবা। এরপর ধরো এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের এটার গুরুত্বটা কি, তুমি বলতে পারো যে ইম্পর্টেন্স অফ, আচ্ছা ইম্পর্টেন্স অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীকে ক্ষমতায়ন করলে গুরুত্বগুলো কি কি। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়নের তোমার কি বলে গুরুত্বটা কি, এটা তুমি লিখলা। তাহলে তুমি হিন্টসটা নিচে আন্ডারলাইন করবা। তো হিন্টস অবশ্যই লিখতে হবে।
আচ্ছা, আন্ডারলাইন করার ক্ষেত্রে আচ্ছা, রঙিন কলম ব্যবহার না করলে ভালো হয়। রঙিন কলম ব্যবহার না করলে ভালো হয়, কিন্তু যারা যারা করতে চাও ভালো হয়। যদি করলে তোমরা নীল বা সবুজ ব্যবহার করতে পারো। লাল বা লালের কাছাকাছি কোনো কলম ব্যবহার করবে না, সবুজ ব্যবহার করা যেতে পারে। কেমন? তোমরা অনেকে প্রশ্ন করো যে আমরা স্যার আন্ডারলাইনটা কিভাবে করব। তো সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন যে করবো, তোমাদের যে হিন্টস গুলো লিখবা, যেমন তোমার ইম্পর্টেন্স নিচে আন্ডারলাইন করলা, বা এটা কালো কালি দিয়ে আন্ডারলাইন করবা হিন্টসটা। যদি তুমি বড়জোর করতে চাও তোমার অন্য কালি ইউজ, সেক্ষেত্রে নীল অথবা সবুজ ব্যবহার করতে পারো। কেমন? আচ্ছা, তোমরা সবুজ ব্যবহার করতে পারো। ঠিক আছে, আচ্ছা গেল। ঠিক আছে, পেন্সিল দিয়ে করি। পেন্সিল দিয়ে করতে চাচ্ছ অনেকে, হ্যাঁ পেন্সিল দিয়ে করা যেতে পারে, কিন্তু পেন্সিল দিয়ে করতে পারো। হ্যাঁ পেন্সিল দিয়ে করা যায়, পেন্সিল খারাপ হয় না, পেন্সিল দিয়ে করতে পারো। কলম দিয়ে করতে পারো বা পেন্সিল দিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা যারা এখনো পর্যন্ত লাইভ থেকে শেয়ার দাও নাই দেখতে পাচ্ছি, তোমরা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের কথা। তো তোমরা এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা প্রথমত কি করবো, শিরোনামটা দিব। শিরোনামটার নিচে আন্ডারলাইন করে দিতে পারো, আন্ডারলাইন না করলেও হয়, তবে আন্ডারলাইন না করলেও হবে, করলেও হবে। তবে তোমার হচ্ছে হিন্টস লিখতে হবে। হিন্টস লেখাটা অবশ্যই বাধ্যতামূলক। তোমার মনে করো এই একটা হিন্টস লিখলে, তারপরে আরো একটা ধরো হিন্টস যে এই নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের ইম্পেডিমেন্টস গুলো কি কি, বাধাগুলো কি কি, সেটা লিখলা। তারপর ধরো এর উত্তরের উপায়গুলো কি কি, হিন্টস আসলো একটা। তারপরে হচ্ছে তোমার শেষে আসলো কনক্লুশন বা উপসংহার, সেটা এভাবে। তো এইভাবে করে তোমরা প্রত্যেকটা হিন্টস লিখতে পারো। এখন তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, স্যার হিন্টস লেখার ক্ষেত্রে আমরা কি শুধু হিন্টস লিখবো, নাকি আমরা একটু মানে স্টার সাইন বা হ্যাশ সাইন বা কোনো সাইন টাইন দিব, বা এবিসিডি দাগ নম্বর দিব? তো সেক্ষেত্রে বলবো হিন্টস এর আগে যদি তুমি স্টার সাইন ইউজ করতে পারো বা হ্যাশ সাইন ইউজ করতে পারো, তবে কিছু না ইউজ করলেও হয়, তোমরা হ্যাশ সাইন ইউজ করতে পারো। বড়জোর হ্যাশ বা স্টার বা এই যে গোল যেটা, এইটা এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো ব্যবহার করা যেতে পারে। কেমন? আচ্ছা, ঠিক আছে, এগুলো ব্যবহার করা যেতে পারে। তোমাদের এসে সম্পর্কে আরো কোনো কথা আছে কিনা? তোমরা যদি কথা থাকে তোমরা আমাকে একটু বলতে পারো। কারো কোনো যদি প্রশ্ন থাকে, প্রাসঙ্গিক প্রশ্ন এসে সম্পর্কে, তাহলে আমাকে বলতে পারো। এরপর আমি তোমাদের এসে সাজেশন গুলো দিব, মানে কোন এসে গুলো তোমরা মূলত পড়বে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। তোমরা কে কে তোমার আচ্ছা, তোমরা একটু সবাই আমাকে প্রশ্ন করতে পারো যে তোমার কোথায় তোমাদের সমস্যাগুলো আছে, বা কোন কোন জায়গায় তোমাদের এসে এর প্রশ্নগুলো আছে। আচ্ছা, এসে এর সাজেশন দিবেন না কোনগুলো পড়বো? হ্যাঁ অবশ্যই দিব, অবশ্যই দিব। এসে কোনগুলো পড়বা আমি তোমাদেরকে এসে বলে দিব। তো কোনগুলো পড়বা তোমরা, তার আগে তোমাদেরকে একটু বলবো যে আচ্ছা, ইন্ট্রোডাকশনের কথা বলছি। এখানে তুমি হ্যাশ সাইন ইউজ করতে পারো বা ক্রস সাইন, কোনো ক্ষেত্রে কিছু না ইউজ করলে ভালো হয়। তবে যদি ইউজ করতে চাও তাহলে হ্যাশ সাইন ইউজ করতে পারো, বা তোমার গোল গোল এভাবে ইউজ করলে ভালো দেখায় আর কি। স্যার নিচে আন্ডারলাইন করলে তো ভালো হয়। হ্যাঁ, নিচে আন্ডারলাইন করবা, অবশ্যই আন্ডারলাইন করবা। হিন্টসের নিচে আন্ডারলাইন তো অবশ্যই করবা, হিন্টসের নিচে আন্ডারলাইন অবশ্যই করবা। বেবি চৌধুরী, স্যার এসে এর জন্য গুড সাইড গুড ব্যাড পড়লে নম্বর খুব কম পাবা, খুবই কম পাবা। মনে করো একটা এসেতে 15 নম্বর, তুমি একটা গুড সাইড ব্যাড সাইড পড়লে যদি 3 থেকে 4 নম্বর পাও, বলো সেটা পোষায়? একটা গুড সাইড ব্যাড সাইড বা ফরম্যাট পড়লে খুবই কম নম্বর পায় আর কি, মোটামুটি। আচ্ছা, মিনিমাম কয় পেজ লিখতে হবে? মিনিমাম 3.5 থেকে 3.5 পাতা অবশ্যই লেখা উচিত। স্যার একটু ছোট করে কমিয়ে সাজেশন দিয়েন। হ্যাঁ আমি বলে দিব আজকে, তোমাদের একটু পরে বলে দিব। ঠিক আছে, আচ্ছা পোস্টার ফরম্যাট দেন। আজকে পোস্টারের ক্লাস না, পোস্টারের ক্লাস আমাদের সামনে আছে, তখন আমরা আলোচনা করবো। শর্ট টেকনিক ফলো করলে এর সাথে কত পাবো? 3, 4 বা বড় জোর 5। স্যার নীল কলম দিয়ে লেখা যাবে? নীল কলম দিয়ে লেখা যাবে না, আন্ডারলাইনটা করতে পারো। কালো কলম দিয়ে লিখবে, নীল কলম দিয়ে আন্ডারলাইনটা করতে পারো যদি চাও। বড় জোর আন্ডারলাইনে তোমাদের কালো কলম ইউজ করলে ভালো হয়। আচ্ছা, দেখে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা একটু প্রাসঙ্গিক প্রশ্ন করবে, তাহলে খুব ভালো হয়। স্যার আইএলটিএস এর এসে রাইটিং এর মতো
কি লিখতে পারবো? হ্যাঁ পারবে। আচ্ছা, কতগুলো হিন্টস দিলে মানসম্মত হয়? হিন্টস দিবা তোমার বিষয়ের উপর ভিত্তি করে। সীমা খাতুন হিন্টস দিবা তোমাদের। বলছো কয়টি হিন্টস দিলে ভালো হয়? দেখো, মনে করো আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। এখন এই এম্পাওয়ারমেন্ট উইমেনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সংশ্লিষ্ট সেগুলো তোমাকে কি করতে হবে? ইউজ করতে হবে। হিন্টসের উপর ব্যবহার করে তোমার নম্বরটা আসে না, মূলত তোমার লেখার পরিধিটা একটু বড় হলে ভালো হয়, সেটা 3.5 পাতা পর্যন্ত এক্সিড করলে ভালো হয়, 3 পাতা 3.5 পাতা হলে ভালো হয়, এই হচ্ছে কথা। তারপরে আরো প্রশ্ন পাচ্ছি, কি বলছো যে স্যার আপনার বইয়ের শর্ট টেকনিক গুলো পড়ছি। হ্যাঁ, শর্ট টেকনিক গুলো পড়তে পারো, তবে গুড সাইড ব্যাড সাইড পড়বা না। গুড সাইড ব্যাড সাইডটা মোটামুটি একটু খারাপ। তবে তোমরা যদি শর্ট টেকনিক, যেমন মনে করো বিজ্ঞান ভিত্তিক একটি এসে পড়ো, সমস্যা ভিত্তিক একটা এসে পড়ো, মানবীয় গুণাবলী বিষয়ক একটা এসে পড়ো, তারপরে রেসেন্ট বিষয়ক একটি এসে পড়ো, এইগুলো পড়লে মোটামুটি ভালো নম্বর পাওয়া যায়। তবে গুড সাইড ব্যাড সাইড যেটা, এটা আর কি মোটামুটি ততটা ভালো হয় না আর কি। এই গুড সাইড পড়লে ভালো হয় না মূলত। গুড সাইড পড়লে আসলে গুড সাইড ব্যাড সাইডটায় আসলে সব জিনিস কভার করতে পারে না। ঠিক আছে, একটা গুড সাইড ব্যাড সাইড প্যারাগ্রাফ বা এসেতে সব জিনিস কভার করতে সম্ভব না। এটা সম্ভব হয় কি বলো? যে মনে করো আমাদের একটা এসে আসলো যে দ্য সিজন ইউ লাইক মোস্ট, তাই না? এটাকে তুমি কোন সাইডে ফেলাবা, গুড সাইড না ব্যাড সাইড? তো মনে করো আবার যদি মনে করো মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন একটা ভালো জিনিস নাকি খারাপ জিনিস, তুমি কোনটায় ফেলাবা? এখন মনে করো মোবাইল ফোন একটা জিনিস, এটাও যদি গুড সাইড আছে এর ভিতরে, আবার মনে করো দ্য সিজন ইউ লাইক মোস্ট এটাও একটা ভালো জিনিস বা গুড সাইড ব্যাড সাইড, গুড সাইড আছে ব্যাড সাইডও আছে। এখন তুমি এটাকে বলো তো, মোবাইল ফোন আর দি সিজন এটা কি এক জিনিস হলো বলো? এটা তুমি তো নিজেই বোঝো, তুমি অনার্সে পড়ো, তাই না? তুমি অনার্সে পড়ো, তোমার তো ন্যূনতম বোধ বোধহয় আছে তুমি কিভাবে মোটামুটি লেখো, এটুকু বোধ বোধহয় সবারই থাকার কথা, যেহেতু তোমরা এইচএসসি পাস করে অনার্সে উঠেছো। তো এই হচ্ছে কথা যে তোমাদেরকে অবশ্যই গুড সাইড ব্যাড সাইড পড়লে সর্বনিম্ন কত নম্বর পেতে পারি? সর্বনিম্ন বলতে সর্বনিম্ন বলতে পারি না, সর্বোচ্চ বলতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, যেটা আমি বলে দিয়েছি তোমাদের এটুকু তোমরা খেয়াল করতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমি এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। আমাদের এসে সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই। এবার একটু বিগত বছরের এসে গুলো আমরা দেখি। বিগত বছরের এসে বা রাইটিং পার্ট কোথা থেকে কি এসেছে। আমরা 2023 সালের রাইটিং পার্টটা আগে একটু দেখি। 2023 সালে কি কি এসেছিল। তোমরা তো জানো তোমরা 24 সালের পরীক্ষার্থী, কেমন? তোমাদের পরীক্ষাটা হচ্ছে 25 সালে, 25 সালের 22 অক্টোবর, কিন্তু তোমরা কিন্তু 2023-এর পরীক্ষার্থী, 24-এর পরীক্ষার্থী। 2023 সালে কি এসে গুলো আসছিল সেগুলো যদি আমরা একটু দেখি। আমাদের 3টা এসে দিয়েছিল, দেখো 3টা এসে কি কি দিয়েছিল 2023 সালে। 23 সালে প্রথমত দিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এআই যেটাকে তোমরা বলো। আমাদের তো 40 পেলে পাস তাসমি আক্তার, তার গুড সাইড ব্যাড সাইড দিতে কিছু নাম্বার। আচ্ছা, হ্যাঁ, যারা গুড সাইড ব্যাড সাইড পড়ো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে গুড সাইড ব্যাড সাইড জিনিসটাতে সবকিছু কভার করাটা সম্ভব হয় না, এটা অবশ্য বোধহয় বলা উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে এআই, এটা দিয়েছিল 2023 সালে। ক্লাইমেট চেঞ্জ দিয়েছিল, তারপরে ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ দিয়েছিল, বাংলাদেশের ফেস্টিভ্যাল। মোটামুটি 2023 সালে যেটা আসছিল তোমার এই বিজ্ঞান ভিত্তিক, এটা কমন ছিল, এটা জাস্ট কমন ছিল। আমরা বিজ্ঞান ভিত্তিক একটা দিয়েছিলাম, অবশ্য এআই দিয়েছিলাম কিনা এটা না, মানে বিজ্ঞান ভিত্তিক একটা ফরম্যাট দিয়েছিলাম। এটা গুড সাইড নাকি ব্যাড সাইড বলো? এটা গুড সাইডে নিতে পারবা নাকি ব্যাড সাইডে নিতে পারবা? এআই এর ভিতর তো গুড সাইডও আছে ব্যাড সাইডও আছে, তো তুমি কোন দিক যাবা? কেমন? তো এর জন্য তোমার ওই গুড সাইড ব্যাড সাইড এতে কভার করা সম্ভব না, তোমরা আলাদা ফরম্যাট পড়বা, যেমন বিজ্ঞান ভিত্তিক পড়বা। যেমন আমার বইতে, তোমরা আমার বইটা যারা নিয়েছো, তো সেই বইতে তোমরা দেখবে তোমাদের এভাবে করে ফরম্যাট দেওয়া রয়েছে। তোমরা এই ফরম্যাট গুলো যদি ফলো করো তাহলে দেখা যাবে যে তোমরা কিছুটা লিখতে পারবে বা তোমাদের লেখাটা বেশ ভালো হবে ইনশাল্লাহ, যদি তোমরা কি বলে যে ফরম্যাটটা ফলো করো। যেমন আমি তোমাদেরকে এসে লেখার ফরম্যাটটা দেখাচ্ছি। আচ্ছা, এসে লেখার ফরম্যাট, এই দেখো, এই যে এসে লেখার ফরম্যাট কই গেল। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে ফরম্যাট দিয়েছি, যে এই বইতে দেখবা তোমরা পেজ নম্বর এটা আছে। আচ্ছা, এসে তোমার শর্ট ফরম্যাট আছে, তোমার একটা দিয়ে মোটামুটি অনেকগুলো লেখা যায়। এটা শর্ট টেকনিক, গুড সাইড ব্যাড সাইড না, শর্ট টেকনিক। সেটা হচ্ছে তোমার যেমন এটা হচ্ছে পেজ নম্বর 140-এ, 140 পেজে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এসে রাইটিং রয়েছে। আচ্ছা, তোমার 140 পেজ দেখো, 140 পেজে তোমার রয়েছে। তোমার এখানে দেখো সামাজিক সমস্যা ভিত্তিক, সামাজিক সমস্যা ভিত্তিক যে প্যারাগ্রাফ মানে এসেগুলো রয়েছে, সেইগুলো তুমি এই ফরম্যাটটা দিয়ে ফলো করে লিখতে পারবা। তোমরা গতকালকে যে প্যারাগ্রাফটা পড়েছো সেইগুলো, যেমন সামাজিক সমস্যা বলতে স্মোকিং, রেকলেস ড্রাইভিং, রিউমার মানে গুজব যেটা, তারপর চাইল্ড লেবার, ডিমোরালাইজেশন, হরতাল বা যে কোনো সমস্যা, যেমন করাপশন,
আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এইগুলো তোমরা এই যে তোমার ফরম্যাটটা দিয়েছি যে তোমার যেমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম এ সিরিয়াস কার্ডস, শিরোনামটা দিলাম, তারপরে এই যে তোমার হিন্টস গুলো লিখলাম যে ইন্ট্রোডাকশন, দ্য কজেস অ্যান্ড ইফেক্টস, হাউ টু সলভ দ্য প্রবলেম, কনক্লুশন। এখানে যেখানে যেখানে এক্স রয়েছে এই এক্স এর জায়গায় তুমি জাস্ট বিষয়ের নামটা দিয়ে দিলে তোমার সমস্যা ভিত্তিক এসেটা হয়ে গেল, সমস্যা ভিত্তিক। কেমন? এরপর আসো আমি তোমাদের দ্বিতীয় যে ফরম্যাটটা দিয়েছি সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাফেয়ার, মানে হচ্ছে বিজ্ঞান বিষয়ক ভিত্তিক বিষয়, বিজ্ঞান নিয়ে যত যা আছে আর কি। যেমন বিজ্ঞান নিয়ে গত বছর একটা এসেছিল 2023 সালে, তোমরা দেখতে পেয়েছো এআই এসেছিল। তো গত বছর কমন বেঁধেছিল এআই। তোমাদের এটা যেমন ইন্টারনেট আছে বিজ্ঞান ভিত্তিক, স্যাটেলাইট চ্যানেল আছে, তারপর ফেসবুক আছে, হ্যাঁ বিভিন্ন রকমের বিষয় রয়েছে বিজ্ঞানের সাথে যেটা কানেক্টেড। তো বিজ্ঞান ভিত্তিক যে কোনো এসে আসুক, তুমি এই একটি ফরম্যাট ফলো করলে তুমি বিজ্ঞান ভিত্তিক যে কোনোটা লিখতে পারবা। তো এইভাবে তোমরা পড়লে ভালো হয়। গুড সাইড ব্যাড সাইড মনে করো, এই যে মনে করো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে তুমি কোন দিকে নেবা? এটা কি গুড দিকে নেবা নাকি ব্যাড দিকে নেবা? এটার ভিতরে তো দুটো জিনিসই আছে, এর খারাপও আছে ভালোও আছে। বিজ্ঞান ভিত্তিক যত আবিষ্কার রয়েছে তার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমরা ভালো দিকটাকে ব্যবহার করব, খারাপ দিকটাকে মোটামুটি ব্যবহার ছেড়ে দেব, এই হচ্ছে কথা। তো এক্ষেত্রে আমরা বিজ্ঞান ভিত্তিক যে তোমার ফরম্যাটটা আছে, তুমি বিজ্ঞান ভিত্তিক ফরম্যাটটা কিন্তু ফলো করতে পারো। এরপর আরেকটা ফরম্যাট দিয়েছি মানবীয় গুণাবলী বিষয়ক, মানুষের মধ্যে যে গুণাবলী বিষয় আছে সেগুলো, সেটা একটা ফরম্যাট আছে। আবার রিসেন্ট বিষয়ক মানে হচ্ছে যেমন সাম্প্রতিক যে সময়গুলো আছে, সাম্প্রতিক সময়গুলোতে যেগুলো আলোচিত টপিক, সেগুলো দিয়ে তুমি একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা ফলো করলে লিখতে পারবে। তোমরা এসেতে সব থেকে ভালো হয় হচ্ছে আলাদা আলাদা করে একটি একটি করে তোমরা যখন এসেটা পড়ো তাহলে নম্বরটা ভালো পাবে। কিন্তু যদি মনে করো ফরম্যাট অবলম্বন করতে চাও, ফরম্যাট অবলম্বন করলে নম্বর কমে যাবে। কেমন? ফরম্যাট অবলম্বন করলে নম্বরটা কমে যায়। এর জন্য সবাইকে বলবো তোমরা আলাদা করে যেগুলো এসে আছে, আমি 5টা এসে আজকে বলে দিব, এই 5টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই 5টি আমার পক্ষ থেকে তোমাদের সাজেশন থাকবে, জাস্ট এই 5টা পড়লেই হবে। আর হচ্ছে তোমার যদি তুমি রিস্ক এড়াতে চাও তাহলে তুমি এই ফরম্যাট গুলোকে ফলো করতে পারো, তোমার ইচ্ছা আর কি। তো এই বই যারা নিয়েছো, বইতে তোমাদের ফরম্যাট গুলো আছে, সবগুলো রাইটিং আইটেমের ফরম্যাট আছে। তবে আমি তোমাদেরকে ফরম্যাট, যারা ভালো নম্বর পেতে চাও, আমি নিশ্চয়ই ফরম্যাট তোমাদেরকে উৎসাহিত করবো না, তোমাদেরকে আলাদাভাবে যেগুলো একটা একটা করে লিখে দিয়েছি সেগুলো ফলো করলে তোমরা বেশি নম্বর পাবে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমাদের রাইটিং পার্টের কি কি এসেছিল সেটা আমরা একটু দেখছিলাম। আমাদের 2023 সালের যে প্রশ্ন ছিল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দিয়েছিল, আর কি দিয়েছিল, ক্লাইমেট চেঞ্জটা দিয়েছিল, ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ দিয়েছিল। একটি আশ্চর্যজনক বিষয়টা খেয়াল করো, ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, বাংলাদেশের উৎসব, এটা কিন্তু 2023 সালে আসছে, তাই না? বাংলাদেশের উৎসব এটা 2023 সালে আসছে। তুমি একটু অদ্ভুত ভাবে খেয়াল করো, এই প্রশ্নটা কিন্তু 2022 সালেও আসছিল। এই যে দেখো 2022 সালের প্রশ্ন, 2022 সালের রাইটিং পার্টটায় এসেতে কি কি আসছিল দেখো। এসেতে আসছিল হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, এটা সুপার আনকমন, এটা কেউ পড়ে নাই, যেই বলুক না কেন এটা কারো সাজেশনে ছিল না, এটা আনকমন ছিল তোমার হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। তারপর দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা কমন ছিল, এটা সবাই পড়ে গিয়েছিল, দ্য সিজন ইউ লাইক মোস্ট। তারপর আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, তোমরা খেয়াল করো আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালসটা কিন্তু 2000 কত সালে, 22 সালে দিছে, আবার এই প্রশ্নটাই 23 সালে দিছে। তো এইটা দিয়ে বলো কি বলবো, মানে 2023 সালে যেটা আসছে ওইটা কি 22 সালে মানে 24 সালে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এখানে দেখো কি ঘটনাটা ঘটছে, 2022 সালে দিছে আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, মানে আওয়ার ফেস্টিভ্যালস। তো একই তো কথা, আমাদের জাতীয় উৎসবগুলো সেই জিনিসগুলোই কিন্তু আবার 2023 সালে আসছে। আমরা যদি আর একটু পিছনে যাই, 2021 সালে কি দিছিল এসে, সেটা একটু দেখি তোমরা কমন ছিল কিনা তোমাদের, তোমরা যা পড়েছো তার সাথে কমন ছিল কিনা। আচ্ছা দেখো, জেন্ডার ডিসক্রিমিনেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের লিঙ্গ বৈষম্য দিয়েছিল। তারপরে কি দিয়েছিল তোমার, ড্রাগ এডিকশন দিয়েছিল, 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল। ঠিক আছে, তো জেন্ডার ডিসক্রিমিনেশন মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য, যেটা হচ্ছে নারী কেন্দ্রিক, নারীর সাথে সম্পৃক্ত, উইমেন, নারীর আন্দোলন সম্পর্কে সম্পৃক্ত একটা বিষয়, তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়তেই হবে। কেমন? আমি দুটো এসে তোমাদের নারীর সাথে সম্পৃক্ত দিব, একটা হচ্ছে তোমার জেন্ডার তোমার হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আর হচ্ছে ফিমেল এডুকেশন, এ দুটো পড়তেই হবে। আমার ব্যাচে যারা আছো আমি অলরেডি তোমাদের এ দুটো পড়াই ফেলাইছি, তোমাদের এগুলো মুখস্থ করাইয়া লেখাইছি, তো তোমাদের আশা করি এগুলো কমপ্লিট। কিন্তু আমি তোমাদের যারা আছো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ সকলকে আমি বলে দেবো যে কোন পাঁচটি তোমাদের পড়তে হবে। 2020 সালে যদি দেখি আমরা কি কি আসছিল, দেখো তো মেলে কিনা তোমরা যা পড়েছিলে কিনা। এই যে দেখো অদ্ভুত বিষয়গুলো কিন্তু সব। আচ্ছা 2020 সাল বোধহয় আমি 2 বার উঠেছি। আচ্ছা 19 সালটা দেখি,
19 সালটায় কি আসছিল? 19 সালে আসছিল ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ফিমেল এডুকেশন, ডিজিটাল বাংলাদেশ। তো এখানে দেখো, এখানে ইন্টারনেট এই সায়েন্স কেন্দ্রিক একটা আসছে 2019 সালে, আবার ফিমেল এডুকেশনটা আসছে নারী কেন্দ্রিক। এভাবে আমরা বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে যেটা দেখলাম যে আমাদের এই এসে গুলো মোটামুটি এভাবে গুরুত্বপূর্ণ, কিছু কমন আসে, কিছু আনকমন আসে, কমন আনকমন মিলাইয়া আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের আমি সাজেশন থেকে যেগুলো দাগাই দিতে চাই সেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য কোন পাঁচটা তোমরা পড়বা। আমার সাজেশনসটা তোমরা নিশ্চয়ই নিয়েছো। সাজেশনের ভিতরে তোমার যে এসে গুলো আছে, আমি তোমাদের এখানে 10টা এসে দিয়েছি। এই 10টা থেকে আমি 5টি এসে তোমাদের গুরুত্বপূর্ণ বলবো। এই 5টা সবাই পড়বে। আশা করি এই 5টার ভিতর থেকে তোমরা একটা কমন পাবে। প্রথমত 1 নম্বর হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টস, ছাত্রদের দায়িত্ব বা কর্তব্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এটা এই শিরোনামেও আসতে পারে, ধরো ডিউটিস অফ স্টুডেন্টস, অথবা এটা এই শিরোনামেও আসতে পারে যে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই শিরোনামেও এটা আসতে পারে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস মানে হচ্ছে ছাত্রছাত্রী এবং তাদের সামাজিক দায়িত্ব। তোমরা দেখবে যে ছাত্রছাত্রীদের ভূমিকাটা কি, তোমাদের ছাত্রছাত্রীদের ভূমিকাটা নিয়ে একটা হোক প্যাসেজ, একটা হোক এসে, যাই হোক একটা কিছু আসবেই আসবে। ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য নিয়ে একটা কিছু আসবেই। কারণ হচ্ছে কি, তোমার দেখো ছাত্রদের আন্দোলনের কারণে একটা দেশের রেজিম, একটা শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে ছাত্রদের আন্দোলনে। মূলত ছাত্ররাই এই কি করে, মানে তোমার 1952 সাল থেকে শুরু করে বা তার আগে থেকেও পৃথিবীর ইতিহাসে যত বড় বড় আন্দোলনগুলো হয়েছে সেগুলো ছাত্রদের দ্বারাই সংগঠিত হয়েছে। তো এই যে জুলাই মুভমেন্টটা হলো সেটাও কিন্তু ছাত্রদের আন্দোলনের কারণেই হয়েছে। তো এই ছাত্রদের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে ইদানিং আমরা যে কোনো পরীক্ষায়, ইভেন ডিগ্রি পরীক্ষায়ও কিন্তু এসেছে। এর জন্য তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ। তোমরা ডিউটিস অফ স্টুডেন্টস বা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই এসএসটি পড়বে। দ্বিতীয়ত হচ্ছে পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এসে। তোমরা আশা করি পড়েছো। কার কোনটা পড়া হয় নাই কমেন্টে বলতে পারো যে স্যার আমি এটা এখনো পড়ি নাই। তারপর হচ্ছে তোমার ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, তোমার শৈশব স্মৃতি। এটা অতীত দিনের স্মৃতি নিয়ে তোমাদের একটি এসে দিতেই পারে, এটা সবাই মুখস্থ করে ফেলবে। আর চতুর্থত হচ্ছে তোমার এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন। এটা নারী কেন্দ্রিক, অনেক দিন আসছে না, কিন্তু এবছর আসতেই পারে। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন। আমাদের দেশে নারীর যে বৈষম্য হয় নারীর প্রতি, সেই বৈষম্যকে কমানোর জন্য নারীর প্রতি আমাদেরকে নারীর ক্ষমতায়ন করতে হবে, নারীকে সব জায়গায় অংশগ্রহণ করতে দিতে হবে। বস্তুত বর্তমান সময়ে নারীরাই কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে পুরুষের থেকে। তোমরা দেখবে যে একটা কলেজে বা একটা ক্লাসে পুরুষের থেকে বা ছেলেদের থেকে মেয়েদের উপস্থিতিটা বেশি থাকে বা তাদের আগ্রহটা বেশি থাকে। তো এর জন্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো ফিমেল এডুকেশন, নারী শিক্ষা। এই নারী শিক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে ফিমেল এডুকেশন, নারী শিক্ষা, এই 5টি এসে তোমরা পড়ে যাবে গুরুত্বপূর্ণভাবে। প্রথমত হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টস, দ্বিতীয়ত হচ্ছে পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, তৃতীয়ত হচ্ছে ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারী ক্ষমতায়ন, 5 নম্বর ফিমেল এডুকেশন, নারী শিক্ষা। এই 5টি এস এর মধ্যে আশা করি তোমরা 2টি কমন পাবে, আশা করি। এটা আমার সাজেশন, আমার পরামর্শ। বাকি 5টা দিয়েছিলাম, এই 5টা আমি ব্যাচে পড়াইছি অবশ্য। তবে তোমরা যারা এতগুলো পড়তে পারবে না, তোমরা এই 5টি এসে পড়ে যাবে। তোমরা যদি শর্ট ফরম্যাট অবলম্বন করো, শর্ট ফরম্যাট অবলম্বন করতে পারো, কিন্তু শর্ট ফরম্যাট অবলম্বন না করে যদি আলাদা আলাদা করে পড়ো একটু কষ্ট করে, তাতে নম্বর কিন্তু ভালো পাওয়া যায়। শর্ট ফরম্যাটে মোটামুটি লাইনগুলো ভালো হয় না, তাতে নম্বর বেশি ভালো পাওয়া যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? স্যার এইগুলো কি গুড সাইড ব্যাড সাইডের ভিতর পড়ে? আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের গুড সাইড ব্যাড সাইড জ্বরে ধরেছে। এটা হচ্ছে সব থেকে আমার কাছে কষ্টের লাগার বিষয়। তোমরা অনার্সে পড়েও যদি গুড সাইড ব্যাড সাইড খোঁজো, এটা খুবই আসলে আমার কাছে কষ্ট লাগে। কারণ গুড সাইড ব্যাড সাইড তুমি কোনটার ভিতর নিবা? এই যে ডিউটিস অফ স্টুডেন্ট, ছাত্রদের রাজনীতি, মানে ছাত্রদের দায়িত্ব কর্তব্য, এটা আবার গুড সাইড আর ব্যাড সাইড কি আছে বলো তো? গুড সাইডে কি কথা লেখা থাকতে পারে? তুমি লিখবা গুড সাইডের প্রথম লাইনটা যে ডিউটিস অফ স্টুডেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ইন আওয়ার কান্ট্রি। এই লাইনগুলো লাইন হলো বলো? এগুলো লাইন হয়? তুমি একটা ফরম্যাটের সাথে মিলাবা এই ডিউটিস অফ স্টুডেন্ট, এটা মিলবে বলো? এটা ফরম্যাটের ভিতরে ঢুকাইলে একটা লাইনও হবে? পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, দেশপ্রেমের তো গুরুত্ব আমাদের আলোচনা করতে হবে। দেশপ্রেমের ফলে কি হয়, একটা দেশের পট পরিবর্তন হয়ে যায়। আমাদের দেশপ্রেমের কারণে 71-এর যুদ্ধ হয়েছিল, জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতারা জয়লাভ করেছিল, এই কথাগুলো আসবে। এখন তুমি যদি মনে করো যে গুড সাইডের ভিতরে লাইন পড়লা যে পেট্রিয়টিজম ইজ এ গুড থিং ইন আওয়ার লাইফ
অ্যান্ড উই ক্যান, এই মানে এগুলো কি মেলে বলো তো, মানসম্মত হয় বা হওয়ার কথা? ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, তোমার শৈশব স্মৃতি, এটা গুড সাইডের ভিতর নিলে মিলবে? শৈশবে তুমি কি করেছো, কোথায় কি গিয়ে কি মানে কোনো জাস্ট তোমার কি করেছো, তোমার শৈশবের স্মৃতিগুলোকে বর্ণনা করবে, সেটা গুড সাইডের ভিতরে একটা ফরম্যাটে নিলে সেগুলো হওয়ার কথা বলো? এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন, এখানে নারীর কি কি ক্ষমতা দিতে হবে, কোন কোন ক্ষেত্রে নারীকে এঙ্গেজ করতে হবে, নারীকে ক্ষমতা দিলে দেশের বা নারীকে যদি তোমার উপযুক্তভাবে ব্যবহার করা হয়, তার তার ইনার স্ট্রেংথটাকে, তার প্রতিভাকে, তাহলে দেশ এগিয়ে যাবে, এই কথাগুলো আসবে। কিন্তু সেখানে যদি তুমি মনে করো গুড সাইডের মাধ্যমে একটা ফরম্যাট পড়ো বা কয়েকটা লাইন সাজানো বানানো লাইন পড়ো যেগুলো কোনো কম্পোজিশনের ভিতরে যায় না, তা থেকে নম্বর পাওয়ার কথা? তোমার কাছে কি মনে হয়? তুমি যদি টিচার হতো, তুমি নম্বর তোমাকে দিতা বলো? ফিমেল এডুকেশন তো এই একই কথা। তো আমি এগুলো তোমাদের ভালোর জন্য বলছি, তোমাদেরকে নিরুৎসাহিত করছি না, তোমাদেরকে ভালোর জন্য বলছি, কারণ অ্যাকচুয়াল বিষয়টাকে তোমাকে জানতে হবে। অনার্সের খাতাগুলো পড়ে পড়ে নম্বর দেওয়া হয়, খাতা দেখে দেখে নম্বর দেওয়া হয় না। জাস্ট ইংরেজি খাতাটা, অন্যান্য খাতার কথা আমি জানি না, তবে ইংলিশ খাতাটা পড়ে নম্বর দেওয়া হয়। ইংরেজি খাতাটা কিন্তু পড়ে নম্বর দেওয়া হয়। তোমাদের জাস্ট খাতা দেখে, মানে জাস্ট তুমি খাতা ভরছো আবল তাবল লিখে, তাতে তোমার সেটা কিন্তু সেভাবে নম্বর দেওয়া হয় না। তোমার প্রত্যেক লাইন পড়া হয়, পড়েই তোমাকে নম্বরটা দেওয়া হয়। কাজেই তোমরা এখানে ফাঁকিবাজি না করে ভালো করে পড়বে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার কথায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো আমি দুঃখিত, কারণ সঠিক তথ্যটি তোমাদের কাছে দেওয়া অ্যাজ এ টিচার, আমি একজন শিক্ষক হিসেবে, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সঠিক তথ্যটি প্রোভাইড করা। আর যদি তোমাকে আমি জাস্ট একেবারে তোমার মন ভুলানো কথাগুলো বলে তোমাকে অ্যাট্রাক্ট করতে পারি, কিন্তু তাতে তোমার আলটিমেটলি ক্ষতিটা হবে। আমি চাই না তোমার ক্ষতিটা হোক, আমি চাই তোমার অন্ততপক্ষে উপকার না করতে পারি, ক্ষতিটা যাতে না করি। এর জন্য তোমাকে বলবো তোমরা চেষ্টা করবে মানে প্রাসঙ্গিকভাবে লাইন লেখার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এসে সম্পর্কে আলোচনা কমপ্লিট হয়ে থাকে, আমাকে একটু কমেন্টে ক্লিয়ার অথবা ডান লিখে জানাও বা নেক্সট লিখে জানাও। ক্লিয়ার লিখে জানাও অথবা ডান লিখে জানাও অথবা নেক্সট লিখে জানাও, তাহলে আমি তোমার সামনে চলে যেতে পারি। সামনে আমাদের আজকে গ্রামার পার্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমাদের আছে, সেটা আমি আলোচনা করব। তো এসে সম্পর্কে তোমাদের আলোচনা কমপ্লিট কিনা সেটা আমাকে জানাও। আর যদি কমপ্লিট না থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। কি বলেছো? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লিয়ার লিখে দিলে সামনে চলে যাবো। আমাদের সামনে গ্রামাটিক্যাল পার্টের বেশ কিছু আলোচনা আছে। ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা অনেকে ক্লিয়ার লিখে দিয়েছো। যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি, আমি তো বারবার বলবোই একটু শেয়ার করে দেওয়ার জন্য। শেয়ার করে দিলে একটু ভালো হবে, অন্যান্যরা ক্লাসটি পাবে। তো এসে সম্পর্কে মোটামুটি আমাদের আলোচনা ক্লিয়ার। শফিকুল ইসলাম বলেছো পোস্টার। শফিকুল, আমাদের এই যে লাইভ ক্লাসগুলো করাচ্ছি, আমি তোমাকে ফ্রি লাইভ ক্লাসগুলো করাচ্ছি, এই ফ্রি লাইভ ক্লাসের কিন্তু একটা কি আছে, তোমরা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, বইটি সংগ্রহ করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। আমি তোমাদেরকে একটা কোর্স প্ল্যান করেছি, সেই কোর্স প্ল্যান অনুসারে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। সেই কোর্স প্ল্যান থেকেই আমরা মূলত ক্লাসগুলো করাচ্ছি। তোমাকে সেই কোর্স প্ল্যানটা দেখাই। তুমি যে বলেছো পোস্টারের কথা, হ্যাঁ, পোস্টার আমাদের আছে সামনে। আমরা একটা কোর্স প্ল্যান করেছি, তো সেই কোর্স প্ল্যান অনুসারে পড়াচ্ছি। যেমন প্রথম ক্লাসে আমি প্যারাগ্রাফের উপর ফাইনাল সাজেশন দিয়েছি এবং আলোচনা করেছি প্যারাগ্রাফ কোথায় কতটুকু লিখতে হবে। এসে রাইটিং আজকে শেষ করলাম। আগামী ক্লাসে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব এবং আমরা প্যাসেজ গ্রামারের সাজেশন দিব। এরপরে লেটার, এরপরে নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট, এরপরে পোস্টার, এভাবে করে আমাদের প্ল্যান আছে, বুঝছো? আমরা প্ল্যান অনুসারে আগাচ্ছি, সেই প্ল্যান অনুসারে আমরা যাচ্ছি। আজকে দ্বিতীয় ক্লাস, তো দ্বিতীয় ক্লাসে আমাদের এসে রাইটিং এর ব্যাপার ছিল, সেটা আমরা আজকে আলোচনা করছি। দেখো এখানে এসে এর ফাইনাল সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্যাসেজ। তোমাদের এই 5টি এসে আমি তোমাদেরকে বলছি গুরুত্বপূর্ণ। তোমরা আমার পক্ষ থেকে এই 5টি এসে তোমার জন্য থাকলো, তুমি সেই 5টি এসে পড়লে যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই শর্ট সাজেশনটা এখনো সংগ্রহ করোনি, এক সপ্তাহ হাতে রেখেও যদি সংগ্রহ করো, তুমি ক্লাসগুলো মিলিয়ে করলে ইনশাল্লাহ নিশ্চিত পাস করে যেতে পারো। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে তোমরা সাজেশনটা অর্ডার করতে পারো। স্ট্রিটফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে তোমাকে পৌঁছে দিতে পারি। আপাতত ডিসকাউন্ট মূল্যে মোটামুটি দেওয়া হচ্ছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমরা এখন গ্রামারের দিকে চলে যাচ্ছি। গ্রামার, দেখো গ্রামারের দিকে যাই। আচ্ছা, গ্রামার গত দিন আমরা কত পর্যন্ত করেছিলাম? আচ্ছা, গ্রামার আমরা গতদিন হচ্ছে তোমার মডেল কোশ্চেন 35 থেকে, তোমাদেরকে পেজ নম্বর বের করো সবাই। আমি মডেল কোশ্চেন 35 তোমাদেরকে পড়াচ্ছিলাম। আমার বই থেকে আমি তোমাদের কিছু টেস্ট পেপারস এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমন্বয়ে আমি কিছু মডেল কোশ্চেন দিয়েছি। 45টা মডেল কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। এই 45টা মডেল কোশ্চেন থেকে আমি তোমাদেরকে দাগাই কিছু গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন করাচ্ছিলাম
35 নম্বর মডেল কোশ্চেন তোমাদেরকে করাচ্ছিলাম, পেজ নম্বর 176, পেজ 176। এই মডেল কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করবে এবং এগুলো খুব গুরুত্বের সাথে করবে, খুবই গুরুত্বের সাথে করবে। সবাইকে আমি এটা অবশ্যই বলবো, গ্রামার পার্ট মডেল কোশ্চেনগুলো খুবই গুরুত্বের সাথে করবে, এই মডেলে যা যা আছে আর কি। তো দেখো, গত বছর কিন্তু মডেল থেকে হুবহু কমন বেঁধেছিল, অনেক প্রশ্ন কমন বেঁধেছিল আমার মডেল কোশ্চেনগুলো থেকে। যারা গত বছর পরীক্ষা দিয়েছিল তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, অথবা গত বছরের ভিডিওগুলো তুমি সার্চ করে দেখতে পারো, ভেরিফাই করে নিতে পারো আমি কথাটা কতটা প্রাসঙ্গিক বলেছি। 176 পেজে তোমরা দেখো, বইটা বের করো তোমরা, বইটির 176 পেজে আমাদের রয়েছে। গতকালকে আমি কারেকশন তোমাদেরকে পড়াইছিলাম, তারপরে হচ্ছে রাইটিং পার্ট কি কি দিয়েছে দেখো। রাইটিং পার্ট দিয়েছে 3 দাগে। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, ধরো তুমি একটি কলেজের প্রিন্সিপাল। স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার অনার্স হ্যাভ টু ফিল দেয়ার রেজিস্ট্রেশন ফর্ম উইদিন এ উইক। তোমার হচ্ছে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। এবার একটা নোটিশ লেখো। তো রেজিস্ট্রেশন ফর্মের নোটিশ আমার বইতে আছে, নিশ্চয়ই তোমরা পেয়েছো বা পড়েছো। আচ্ছা, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেইনস্ট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। ধূমপানের বিরুদ্ধে, ক্ষতির বিরুদ্ধে একটি পোস্টার লেখা। 4 নম্বর বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং বাই রাইটিং টপিক সেন্টেন্স। দেখো, প্রশ্নেই কিন্তু বলে দেয়, প্রশ্নে বলে দেয় টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফ যদি তুমি মনে করো টপিক সেন্টেন্স না লেখো তাহলে তোমার নম্বরটা কাটা। টপিক সেন্টেন্স কাকে বলে? টপিক সেন্টেন্স হচ্ছে, মনে করো যে প্যারাগ্রাফটা লিখবা প্রথম লাইনেই সেই প্যারাগ্রাফের সংজ্ঞাটা থাকতে হবে, সেই প্যারাগ্রাফ কাকে বলে। যেমন ধরো সামার ফ্রুটস অফ বাংলাদেশ, তো সামার ফ্রুটস সম্পর্কে একটা লাইন থাকতে হবে। তারপর এ প্রাইমারি স্কুল অথবা এই কলেজ লাইব্রেরি, যেটাই আসুক তোমার এটা সম্পর্কে টপিক সেন্টেন্স থাকতে হবে। প্রশ্নে বলেই দেয় যে টপিক সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ লেখো, মানে টপিক সেন্টেন্সটা যেন থাকে। মানে গুড সাইড ব্যাড সাইড হইলেই নম্বর কাটা, ব্যাপারটা এরকম। তোমার মনে করো গুড সাইড ব্যাড সাইডে কি হয়, যে একটা ফরম্যাটে কি হয়, টপিকের কিচ্ছু থাকে না। এর জন্য তোমাকে প্রশ্নে বলে নিছে যে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং বাই রাইটিং টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা লিখতে বলছে, তার মানে টপিক সেন্টেন্সটা যেন থাকে। তুমি যে প্যারাগ্রাফটা লিখছো ওইটার সম্পর্কে কথা না থাকলে কিন্তু নম্বর পাবে না, এটা প্রশ্নে উল্লেখ করা আছে। অ্যান্ড ডেভেলপিং আইডিয়াস, এবং ওই টপিক সেন্টেন্সটা লিখে তারপর আইডিয়াগুলোকে ডেভেলপ করো। প্যারাগ্রাফের ভাষাটা বুঝতে হবে, প্রশ্নের ভাষাটা বুঝতে হবে। আমি যে তোমাদেরকে বারবার বলছি, কেন বলছি, আমাদের প্রশ্নে কিন্তু এই কথাগুলো বলা থাকে যে কোনটুকু তোমাকে ফলো করতে হবে। আচ্ছা, অথবা রিপোর্টও আসতে পারে, তো রিপোর্ট এখন আর আসে না তোমাদের, আমাদের তোমার প্যারাগ্রাফটাই আসে মূলত, আগে আসতো। এরপর আসো তোমার অ্যাপ্লিকেশন দিয়েছে কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। আশা করি এটা তোমাদের পড়া আছে। রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি। তো দুটোর যেটা তুমি চুজ করতে পারো। আমি বলবো অ্যাপ্লিকেশন লেটারের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটাকে চুজ করবা, অ্যাপ্লিকেশনের নম্বরটা ভালো পাওয়া যায়। তারপরে হচ্ছে প্রত্যয়, ধন্যবাদ প্রত্যয়, ভালো আছে আশা করি। কি গত বছরের বইয়ে প্যাসেজ গুলো নাই স্যার? না, গত বছরের নাই, এটা তো আপডেট বই, এবছরের জন্য আপডেট বই এটা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে রাইট অ্যান এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোইং। ওয়ার্ল্ড কাপ ফুটবল, এটা দিছিল। আচ্ছা, ট্রাভেলিং, পেট্রিয়টিজম, তো পেট্রিয়টিজম কমন আছে। তারপর আসো আমাদের রিয়ারেন্স। তোমরা এই রিয়ারেন্স 5টা করে ফেলো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, 3 মিনিট সময় দিচ্ছি। সবাই করে আমাকে ডান লিখে জানাও রিয়ারেন্স কটা, দেখি কার কটা হয়। সবাই আমাকে এই রিয়ারেন্স কটা সবাই করে ফেলো, চটপট করে ফেলো, 3 মিনিটের মধ্যে করে ফেলো। সবাই রিয়ারেন্স কটা করে ফেলো, 3 মিনিটের মধ্যে করে ফেলো, দেখি কে কে পারো। রিয়ারেন্স গুলো করে ফেলো। রিয়ারেন্স করার নিয়মগুলো আমি জাস্ট তোমার হচ্ছে আমি তোমাদের আলোচনা করেছি আমার ইউটিউব, ফেসবুক দুটো জায়গাতে, এটার উপরে আমি ক্লাস দিয়েছি। তো প্রথম বাক্যটির অর্থটা হচ্ছে বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। বাক্যটি তোমরা একটু অর্গানাইজ করো। শীতকাল তাদের মধ্যে একটি। এটা হচ্ছে তোমার হচ্ছে তুষার এবং ঠান্ডার ঋতু। শীতের সকালটা হচ্ছে ঠান্ডা এবং তুষার সমৃদ্ধ, সর্বত্রই কুয়াশা থাকে। গত বছর এখান থেকে একটা প্রশ্ন কমন বেঁধেছিল, তারপরেও এবছরও আসতে পারে, তোমরা সবাই একটু পড়ো, খুবই গুরুত্বপূর্ণ। আমি যে মডেল কোশ্চেন গুলো দেই বা দিয়েছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। সো তোমরা 45টা মডেল কোশ্চেন এখানে দিয়েছি, যতদূর পারো কমপ্লিট করবে। আমি মূলত যেগুলো পড়াচ্ছি এখানে এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা বেশি গুরুত্বের সাথে দেখবে আমি যেগুলো মডেল কোশ্চেন গুলো করাচ্ছি। তোমাদের কাছে যাদের বই আছে তোমরা বই থেকে বের করে দেখো। পাংচুয়েশন ক্লাস চাই প্লিজ স্যার। রায়হান, হ্যাঁ দিব, পাংচুয়েশন দিব। আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি টপিকের উপর ক্লাস দিচ্ছি,
তোমরা সেটা দেখবে। আচ্ছা, 3 মিনিট সময় দিচ্ছি, তোমরা সবাই করে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশনটি সংগ্রহ করনি, তোমরা এই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। জাস্ট ডিসকাউন্ট প্রাইসে আমি এখন দিচ্ছি তোমাদেরকে 01843852361 নম্বর হোয়াটসঅ্যাপ SMS করে তুমি এটি অর্ডার করতে পারো। আচ্ছা, হোম ডেলিভারির মাধ্যমে তুমি স্ট্রিট ফাস্ট কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। তোমরা এগুলো হয়েছে কিনা তোমাদের সবাই একটু দেখো। রিয়ারেন্স গুলো করার ক্ষেত্রে তোমাকে আগে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আগে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। এই বাক্যের ভিতরে সাবজেক্টটা কোথায়, সাবজেক্টটাকে পাইনা নিয়ে একেবারে প্রথমে আনতে হবে। সাবজেক্ট অ্যাট ফার্স্টেই তোমাকে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্টটা প্রথমে বসাও। হ্যাঁ, সাবজেক্টটা সবাই বসাই ফেলো। বাংলাদেশে 6টি ঋতু রয়েছে, তো এটা তো সবাই ধরতে পেরেছো নিশ্চয়ই যে বাংলাদেশে 6টি ঋতু আছে। আচ্ছা, তো দেখো বাংলাদেশে 6টি ঋতু আছে। প্রথমে আমরা নিব হচ্ছে দেয়ার আর 6 সিজনস। আচ্ছা, দেয়ার তা ভার্ব নিব আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি। তোমরা সাজেশনসটি পড়ার পরে আমার এই মডেল কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে। তোমার পাস নিয়ে কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। মডেল কোশ্চেন থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, হুবহু কমন পাবে। গত বছরও পেয়েছিল অনেক প্রশ্ন, এই মডেল থেকে হুবহু কমন বেঁধেছিল। আমি তোমাদের যে মডেলগুলো ক্লাস করাইছিলাম গত বছর, বেশ কিছু ক্লাস করাইতে পেরেছিলাম। গত বছর 20টা ক্লাস করাইছিলাম মডেল কোশ্চেনের উপর সম্ভবত। এবছর হয়তো তোমাদের 15টা ক্লাস করাচ্ছি, বা আরো কিছু রেকর্ডেড ক্লাস দিব। সব মিলিয়ে 20-25টা ক্লাস তোমাদের মডেল কোশ্চেনের উপর দিব আমি। তোমরা সেটা আপকামিং ক্লাসগুলোতে পাবে। কিন্তু ক্লাস তো পাবে, কিন্তু বইটা হাতে থাকলে আরো বেশি ভালো হয়। তো বইটা তোমরা অর্ডার করে ফেলতে পারো। এরপর আসো, শীতকাল তাদের মধ্যে একটি। তো উইন্টার ইজ ওয়ান অফ দেম। শীতকাল তাদের মধ্যে একটি হয়েছে কিনা সবাই একটু দেখো। তোমাদের কার কটা হলো তোমরা একটু মিলিয়ে নাও। উইন্টার ইজ ওয়ান অফ দেম, শীতকাল তাদের মধ্যে একটি। উইন্টার ইজ ওয়ান অফ দেম, শীতকাল তাদের মধ্যে একটি। তারপর আসো যে এটা হলো আগে সাবজেক্ট ইট, ভার্ব ইজ। ইট ইজ এটা হলো মানে কোনটা হলো, মানে তোমার এই শীতকাল হলো দা সিজন অফ কোল্ড, আচ্ছা, অ্যান্ড মিস্ট। এখানে লিখি অ্যান্ড মিস্ট, কোল্ড অ্যান্ড মিস্ট। এরপর আসো, সুতরাং একটি শীতের সকাল, আ উইন্টার মর্নিং। উইন্টার মর্নিং, তাই একটি শীতের সকাল। আচ্ছা, উইন্টার মর্নিং ইজ হলো কোল্ড, আচ্ছা এটা মুছে ফেলে, কোল্ড অ্যান্ড মিস্টি। তোমরা এখানে ওই মিস্টিটা আগেও দিতে পারো, বা এখানে মিস্ট আগে বলতে পারো, কোল্ড পরে পড়তে পারো, সেটাও হবে। বা মিস্টি অ্যান্ড কোল্ড সেটাও হবে, কারণ দুটিতে অ্যাডজেক্টিভ অ্যান্ড দিয়ে কানেক্ট করছো। সো সেটা হতেই পারে যে কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, মিস্ট মানে কুয়াশা। কোল্ড মানে ঠান্ডা, মিস্টি মানে কুয়াশাচ্ছন্ন। সো উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড মিস্টি, তাই একটি শীতের সকাল হলো ঠান্ডা এবং মানে তোমার তুষারাচ্ছাদিত। সর্বত্রই থাকে ঘন কুয়াশা, সর্বত্রই। তাহলে দেয়ার সাবজেক্ট, তারপরে ইজ, দেয়ার ইজ ইন্ট্রোডাক্টরি, দেয়ার ইজ ডেন্স ফগ, ঘন কুয়াশা থাকে এভরিহোয়ার, সর্বত্রই। দেখো তো কার কটা হয়েছে, কমেন্টে জানাতে পারো কার কটা হলো এভরিহোয়ার। তোমরা কে কটা পেরেছো? রিয়ারেঞ্জে আমাদের 5 হয়তো অনেকের হয় না, মোটামুটি 3 পেলেই আমরা সার্থক বলতে পারি। তারপর কার কটা হয়েছে বলতে পারো কমেন্টে।
আচ্ছা দেখো যে কার কটা হলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অনেকেরই হয়েছে। তো এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত ডব্লিউএস কোশ্চেন। তোমরা সবাই ডব্লিউএস কোশ্চেন গুলো করে ফেলো, আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিট সময়ের ভিতর ডব্লিউএস কোশ্চেন গুলো সবাই করে ফেলো, দেখি ডব্লিউএস কোশ্চেন গুলো মনে আছে কিনা। আমি ডব্লিউএস কোশ্চেন তোমাদের করাইছি। আচ্ছা দেখো তো কয়টা কমন আছে আর কয়টা আনকমন আছে, এটা একটু দেখো সবাই, কয়টা হয়। 7টাই করে ফেলো, আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখছি। ডব্লিউএস কোশ্চেনটা সবাই করে ফেলো, এখানে দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো সবাই। প্রথম বাক্যটিতে কি আছে? প্রথম বাক্যটিতে আছে তোমার হচ্ছে রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। শি হ্যাজ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স। সে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তারপর সি নম্বর আছে ঢাকা ইজ 120 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। ঢাকা রাজবাড়ী থেকে 120 কিলোমিটার দূরে। উই ওয়েন্ট হোম টু এনজয় ঈদ। আমরা ঈদ উপভোগ করার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিলাম। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। মৃত্যুকে কেউ এড়াতে পারে না। হি গোজ টু অফিস অন ফুট। সে পায়ে হেঁটে অফিসে যায়। যে নম্বর হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন টুক প্লেস ইন 1789। ম্যাক্সিমাম প্রশ্ন কমন আছে, সবাই একটু করে ফেলো 3 মিনিটের ভিতরে। জাস্ট তোমাদের সময় দিয়েছি 3 মিনিট, এর ভিতরে সবাই একটু করে ফেলো। আচ্ছা প্রথমত কথা হচ্ছে তোমার রাজশাহী, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, রাইট, ঠিক আছে। হ্যাঁ, কমেন্টে করতে পারো বা খাতায় লিখে ডান দিতে পারো, অ্যাজ ইউ উইশ। 3 মিনিট সময় দিয়েছি, দেখি করে তোমরা নিজেকে যাচাই করো। আমি এটা ব্যাখ্যা দিয়ে দিতে পারি, কিন্তু ব্যাখ্যা দিলে যেটা হয়, তোমাকে যদি একটু করতে দেই আমি, তাহলে বোধহয় তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। এরপর তুমি যদি ভুলটা করো, ভুল করলে আমি তোমাকে সঠিক করে দিলাম, এটাই বোধহয় ভালো হয়। তার জন্য আমি চাচ্ছি যে তোমরা আগে করো। আশা করি তোমাদের হয়ে গেছে, তোমরা দেখো সবাই। আচ্ছা ঠিক আছে, মিলিয়ে নাও সবাই। রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। আমরা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করার জন্য প্রথমে যেটা করে থাকি, আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন করার জন্য একটা প্রশ্ন করি। প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা বাদ যায়, তারপর ডব্লিউএস কোশ্চেন সাজাই। ডব্লিউএস 1, 2 নম্বরে অক্সিলারি ভার্ব, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। দেখো এ নম্বর, রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? সিল্কের জন্য বিখ্যাত। তাহলে তোমরা এটা হোয়াট দিয়ে করতে পারো। আচ্ছা, আমরা এখানে একটা নোট যদি লিখি, আমি তোমাদেরকে নোটটা আগেও লিখেছি, আবার যদি যারা জানতে চাও, সেটা হচ্ছে যদি কোনো বস্তু বাদ দিয়ে আমরা ডব্লিউএস কোশ্চেন করি, বস্তু বাদ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে গেলে হোয়াট দিয়ে করতে হয়। যদি আমরা ফর প্লাস বস্তু বাদ দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি। তো সেক্ষেত্রে যদি তুমি শুধু সিল্ক বাদ দাও, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবা। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা আসবে। 1 নম্বরে আমাদের ডব্লিউএস কোশ্চেন লিখতে হয়, তাহলে হোয়াট লিখলাম, হোয়াট। 2 নম্বরে অক্সিলারি ভার্ব লিখতে হয়, তো অক্সিলারি ভার্বটা আছে ইজ। 3 নম্বরে সাবজেক্ট লিখতে হয়, তো আমাদের সাবজেক্ট আছে রাজশাহী। হোয়াট ইজ রাজশাহী গেল। 3 নম্বর আমাদের ফিল আপ হলো। এবার বাকি অংশ, বাকি অংশ রইলো ফেমাস ফর, তাহলে ফেমাস ফরটা বসিয়ে দিলাম। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, এটা একটা সিস্টেম। আচ্ছা, এখন তুমি যদি ফর প্লাস সিল্ক বাদ দাও, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ ফর প্লাস বস্তু
দিলে হোয়াই বাদ যায়, হোয়াই দিয়ে করতে হয়। তাহলে আমরা সেটা সেভাবেও করতে পারি। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়াই, অক্সিলারিটা হচ্ছে ইজ, তো ডব্লিউএস গেল, অক্সিলারি গেল, সাবজেক্ট হচ্ছে রাজশাহী, বাকি অংশ ফেমাস, শুধু ফেমাস, ফরটা দেওয়া যাবে না, কারণ ফর বাদ দিলে হোয়াই দিয়ে করতে হবে। তোমরা কে কোন ভাবে করেছো একটু মিলিয়ে নাও। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, অথবা হোয়াই ইজ রাজশাহী ফেমাস, দুভাবেই হয়, তোমার ইচ্ছে। গেল এটা। দেখো দুইভাবেই হয়, দুইভাবে তোমরা করতে পারবে, যে যেভাবে পারবে। আচ্ছা গেল বি নম্বর। বি নম্বর কি আছে? শি হ্যাজ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তোমরা দেখো এটা নোটটা হচ্ছে, তোমরা নোটগুলো লিখে রাখতে পারো যাদের কোনো জানা নাই। সিন্স বা ফর প্লাস সময় দিয়ে প্রশ্ন করলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। কি বলো? হাউ লং। হাউ লং মানে কতক্ষণ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব হাউ লং, যেমন ফর 3 আওয়ার্স বা সিন্স মর্নিং এরকম যদি থাকে হাউ লং দিয়ে প্রশ্ন করতে। প্রথমে হাউ লং, অক্সিলারি হচ্ছে হ্যাজ, সাবজেক্ট হচ্ছে শি, তারপর বাকি অংশ হচ্ছে তোমার বিন ওয়েটিং। বিনটা কিন্তু লাস্টে যাবে, তোমরা অনেকে ভুলে হ্যাজের সাথে লাগাই দাও, কিন্তু হ্যাজ এ বিন কিন্তু অক্সিলারি না, বিনটা পরে থাকবে, বিন ওয়েটিং। আবার একটু বলি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং, অক্সিলারি হ্যাজ, তার 3 নম্বর সাবজেক্ট হচ্ছে বাকি অংশ বিন ওয়েটিং। দেখো হয়েছে কিনা তোমাদের। আজানটা দিক, আজানটা আমি একটু সাইলেন্ট হই, তোমরা বুঝছো কিনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন ড্রপ করতে পারো কমেন্ট বক্সে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো 120 কিলোমিটার, এটা বাদ দিয়ে আমরা হাউ ফার দিয়ে করতে পারি, কত দূর। দূরত্ব প্রকাশ করলে হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হয়। আরিয়ান জোবেল, ফর হবে না কেন? ফর হবে না কেন কোনটা? দাগ নম্বর বলো আরিয়ান। ফর তো দুটোতেই আছে, এ নম্বর আছে, বিতেও আছে। জোবায়ের, আজানের জন্য একটু মিউটেড আছে, আজানটা শেষ হোক, তোমরা একটু 1 মিনিট ওয়েট করো। 2 নম্বরটা হোয়াট দিলে হবে না, না হোয়াট দিলে হবে না, 2 নম্বর হোয়াট দিলে হবে না। সীমা, রাজশাহী বাদ দিয়ে হোয়াট দিয়ে করা যাবে কিনা? যাবে। কি বলছে যে ওয়েটিং এর পর ফর হবে না, ফর হবে না, খবরদার, তাহলে ভুল। তুমি যেখানে দেখো সেটা ভুল হবে, মনে রাখবে সিন্স বা ফর প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে, তোমাকে ফর বা সিন্স বাদ দিতে হবে। যেমন এরকম একটা প্রশ্ন, তোমরা এটা করো তো দেখি, এটা আমাকে অ্যান্সারটা বলো সবাই, এই প্রশ্নটা একটু করতে দেই, এটা করো তো সবাই একটু দেখি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বলো তো এটার অ্যান্সারটা কি হবে? এটা একটু করে দাও আমাকে সবাই, দেখি এটা পারো কিনা। সিন্স মর্নিং, দেখো সিন্স বা ফর প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে ফর 3 আওয়ার্স বাদ দিয়ে হাউ লং দিয়ে প্রশ্ন করবা, সিন্স মর্নিং। তো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা আমাকে বলো তো কমেন্টে তাহলে। ফর দিলে হবে না, ফর দিলে নম্বর কাটা, ফর দিলে হবে কেন? আমাদের সূত্র যেটা, নিয়ম যেটা, সিন্স বা ফর প্লাস সময় সমান হাউ লং, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে ফর বাদ দিতে হবে। ফর 3 আওয়ার্স, ফর বা সিন্স প্লাস সময় বাদ দিয়ে হাউ লং আসে, তো তোমাকে তো ফর বাদ দিতে হবে, না হলে তো হবে না। বলো এটার অ্যান্সারটা করো। সি নম্বরটা হাউ লং না, সি নম্বরটা হাউ লং মানে কতক্ষণ, হাউ ফার মানে কত দূর, কত দূর মানে হাউ ফার, কেমন? আচ্ছা দেখো, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং, হাউ, হ্যাঁ এই তো হয়েছে হয়েছে, থ্যাংক ইউ। হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। কি বলছো আকলিমা আক্তার সাহা, কোনটা কি কমেন্ট করছো কোথায়? আচ্ছা দেখি নাই, তোমার কমেন্টটা দেখি নাই আমি, সরি। ঠিক আছে, তো দেখো কি হবে এটা।
হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং, রাইট, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। হ্যাঁ, এটা হয়েছে তোমার কি বলো, সিন্স প্লাস, মূলত সিন্স বা ফর প্লাস টাইম থাকলে, যেমন সিন্স মর্নিং, সিন্স মানডে, সিন্স একটা যে কোনো সময়, ফর প্লাস সময়, যেমন ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 10 ডেজ। এই যে ফর বা সিন্স প্লাস টাইম থাকলে হাউ লং, হাউ লং মানে কত লম্বা না, হাউ লং মানে কতক্ষণ, কতক্ষণ। কেমন, তোমরা অনেক হাউ লং মনে করো কত লম্বা, না, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কতক্ষণ, হাউ লং। তারপর 2 নম্বর অক্সিলারি হ্যাজ, 3 নম্বরে সাবজেক্ট ইট, 4 নম্বরে বাকি অংশ বিন রেইনিং। শেষ, দরকার খতম। প্রশ্নবোধক চিহ্ন, যেটুকু উত্তর করে প্রশ্ন করেছি যেখানে সেই তথ্যটুকু তো বাদ। কেমন, প্রথমে 1 নম্বরে ডব্লিউএস কোশ্চেন, 2 নম্বরে অক্সিলারি, 3 নম্বর সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ বিন রেইনিং, এটা লাস্টে থাকবে। তো গেল, এটা আশা করি তোমরা ধরতে পেরেছো। তোমাদের ভুলটা ভেঙেছে অনেকের, এই ভুলগুলো ভাঙা দরকার। মূলত যারা অনলাইন ব্যাচে আছো তোমরা বেশ এগুলো অনেক পড়েছো, অনেক করাইছি। মূলত অনলাইন ব্যাচের একটা গুরুত্ব আছে যে এই যে প্রশ্নগুলো তোমরা করার মাধ্যমে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছো। কিন্তু যারা অনলাইন ব্যাচের বাইরে আছো, রেকর্ডেড ক্লাস যারা আন্তরিকভাবে করো তারা তো পারো, আর যারা রেকর্ডেড ক্লাসের ফাঁকে যে প্রশ্নগুলো থেকে যায় সেটার জন্য এই যে তোমাদের গ্যাপগুলো রয়ে গেছে, যেটা বুঝতে পারছি। যাই হোক, এরপরেটা আসো, ঢাকা ইজ অন 20 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। ঢাকা রাজবাড়ী থেকে 120 কিলোমিটার দূরে, এটা দূরত্ব প্রকাশ করেছে। দূরত্ব প্রকাশ করলে হাউ ফার দিয়ে প্রশ্নটি করতে হয়। হাউ ফার মানে কত দূর, কত দূর। তাহলে দূরত্ব 120 কিলোমিটার। সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন 1 নম্বরে আসবে হাউ ফার। আচ্ছা, তাহলে আমাদের ডব্লিউএসটা ফিল আপ হলো। তারপর অক্সিলারি আসবে, অক্সিলারি হচ্ছে ইজ। 3 নম্বরে সাবজেক্ট আসবে ঢাকা। 4 নম্বরে বাকি অংশ। তো বাকি অংশ রইলটা কি, অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। আমরা অ্যাওয়ে ফ্রম রাজবাড়িটা লিখে দিলাম, অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। আমাদেরকে সূত্রটা জানতে হবে, সূত্র জেনে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ ফার, অক্সিলারি ইজ, সাবজেক্ট ঢাকা, বাকি অংশ অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। শেষ। ডি নম্বর, আচ্ছা, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, টু এনজয় ঈদ, ঈদ উপভোগ করার উদ্দেশ্যে। এখানে দুটি তথ্য বাদ দিয়ে তুমি করতে পারো। প্রথমত হোম বাদ দিয়ে করতে পারো, আবার টু এনজয় বাদ দিয়ে করতে পারো। যদি হোম বাদ দিয়ে করো তাহলে তুমি করবা হচ্ছে, হোম বাদ দিয়ে করবা হচ্ছে কোথায়, অর্থাৎ হয়ার দিয়ে করতে পারো, হয়ার। হোম বাদ দিয়ে করলে হয়ার দিয়ে করতে পারো, হয়ার। আচ্ছা, আমি এখানে হয় না, আমি নিচে ই করি, বোঝা যায় না। এখানে হয়ার দিয়ে করতে পারো। আবার টু প্লাস ভার্ব থাকলে আমরা উদ্দেশ্য প্রকাশ করি, তো উদ্দেশ্য প্রকাশ করলে হোয়াই দিয়েও করতে পারি। কেন, তো প্রথমে আমরা যদি কোথায় দিয়ে করি, মানে হোম বাদ দিয়ে করি, তাহলে হয়ার। তারপর অক্সিলারি হচ্ছে ভি2 থাকলে ডিড বসে, ওয়েন্ট যেহেতু ভি2 তে ডিড। সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ বসে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়। তো আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ মানে উইটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ হয়ে যাবে। 3টা জিনিস ফিল আপ করলাম। এবার বাকি অংশ, বাকি অংশ হচ্ছে ওয়েন্ট টু এনজয়, কারণ এটা তো বাদ দিছি আমরা, ওয়েন্ট টু এনজয় আছে। তোমরা যেন ডিড বসালে ওয়েনটা গো হয়ে যায়, তাহলে গো টু এনজয় ইট। আমি আবার একটু বলছি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন কে বলো, কোথায় মানে হয়ার, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট উই থেকে ইউ, 3টা জিনিস বসানো হয়ে গেল। প্রথমে ডব্লিউএস, অক্সিলারি, সাবজেক্ট। এবার বাকি অংশ, বাকি অংশ ওয়েন টু এনজয় ইট না বলে আমরা গো টু এনজয় ইট বলবো। কেমন, আচ্ছা, এটাকে যদি তুমি হোয়াই দিয়ে করতে চাও, মানে হচ্ছে এবার টু এনজয় ঈদ বাদ দিয়ে করতে চাও, তাহলে আমাকে এটা করতে হবে প্রথমে কেন, কেন মানে হোয়াই, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, বাকি অংশ ওয়েন্ট হোম থেকে গো হোম। দেখো ধরতে পারছো কিনা, তুমি দুইভাবে প্রশ্নটি করতে পারো, হোম বাদ দিয়েও করতে পারো মানে কোথায়, আর কেন বাদ দিয়েও করতে পারো প্রশ্নটা। দেখো তো তোমরা কে কোন ভাবে করেছো, কে কোন ভাবে করেছো মিলিয়ে নাও, বোঝা যাচ্ছে কিনা একটু সবাই মিলিয়ে নাও, সবাই বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা দেখো, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা পেরেছো। ই নম্বর, একটু হিবিজিবি লাগতেছে না, যারা মনোযোগ দিয়ে করছো তারা বুঝতে পারবা, আর যারা পরে আসতেছে তাদের তো একটু ঝামেলা হবেই। আচ্ছা, নোটগুলো মুছে ফেলাই, নোটগুলো তো তোমরা জানছো নিশ্চয়ই। আচ্ছা থাক, নোটগুলো থাক। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউই মৃত্যুকে এড়াতে পারে না। রুল নম্বর 7 অনুসারে করবে, অর্থাৎ সাবজেক্টটা বাদ দিয়ে শুধু সাবজেক্টের থেকে ডব্লিউএস দিলে কোনো সূত্র লাগে না, জাস্ট ডব্লিউএসটা বসালেই হয়। সাবজেক্ট যদি ব্যক্তি হয় আমরা হু বসাই, সাবজেক্ট যদি বস্তু হয় আমরা হোয়াট বসাই। এখানে ব্যক্তি আছে এর জন্য হু, বাকি অংশ ক্যান এসকেপ ডেথ, কে মৃত্যুকে এড়াতে পারে।
কেউ মৃত্যুকে এড়াতে পারে না, তাহলে নো ওয়ানের জায়গায় একটা হু বসবে। এফ নম্বর, হি গোজ টু অফিস, সে অফিসে যায় অন ফুট, পায়ে হেঁটে। এখানেও আমরা দুটি তথ্য বাদ দিয়ে করতে পারি। প্রথমত, সে কোথায় যায়? অফিসে যায়। সেক্ষেত্রে হোয়ার দিয়ে প্রশ্নটা মেক করতে পারি। কিভাবে যায়? পায়ে হেঁটে যায়। সেক্ষেত্রে হাউ দিয়ে প্রশ্নটি আমরা মেক করতে পারি। যদি হোয়ার দিয়ে করি তাহলে আমরা এভাবে করতে পারি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, কোথায় যায়? হোয়ার, অক্সিলারি গোজ থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ গো অন ফুট, কারণ আমরা টু অফিসের দিকে প্রশ্নটা করেছি। এবার কিভাবে যায়? অন ফুট। হাউ দিয়ে যদি প্রশ্নটা করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি গোজ থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ গো টু অফিস। দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবো, স্যার এই দাগটা বুঝি নাই, আবার একটু বুঝাই দেন। যে নম্বরটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব টুক প্লেস ইন 1789। অনেকভাবে করা যায়, আমি একভাবে করছি কারণ জায়গা নাই তো এর জন্য। কখন সংগঠিত হয়েছিল? তো হোয়েন দিয়ে করি আমরা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি দেখো টুক আছে, ভি2, তাহলে আমাকে ডিড বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, বাকি অংশ টুক প্লেস না বলে টেক প্লেস, প্রশ্নবোধক চিহ্ন। দেখো তো দাগ নম্বর কোথায় কারো সমস্যা আছে কিনা। এই প্রশ্নগুলো সবাই বুঝতে পেরেছো কিনা? ডব্লিউএস কোশ্চেন হচ্ছে অনেকভাবে করা যায়, একভাবে করলেই হলো, তোমার যেটা ভালো লাগে। আচ্ছা বেবি, ইন বলেছো, ইন হবে না বেবি, ইন হবে না। কেন হবে না আমি বলি। কখন প্রিপোজিশনটা বাদ যাবে তোমরা একটু মনে রাখবা। তোমরা অনেক সময় প্রিপোজিশন নিয়ে একটা ঝামেলায় পড়ো। তোমরা যখন কোথায়, কখন, কেন, কিভাবে এই বিষয়গুলো দিয়ে প্রশ্ন করবা, দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যায়। মনে রাখবে সবসময়। তোমরা প্রিপোজিশন নিয়ে অনেকে ঝামেলায় পড়ো, প্রিপোজিশন বাদ যায়। এই যে দেখো এখানে যেমন বেবি ইনটা রেখেছে, ইন কিন্তু বাদ যাবে। কেন? কোথায় দিয়ে প্রশ্ন করলে, কখন দিয়ে প্রশ্ন করলে, কেন দিয়ে প্রশ্ন করলে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে সবসময় প্রিপোজিশন বাদ যায়। কখন? 1987 সালে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করেছো, ইন কিন্তু বাদ যাবে, ইন কিন্তু থাকবে না। ওই ইন তোমরা কেউ কেউ রেখেছো, এর জন্য ইন কিন্তু বাদ গেছে। সবাই দেখো। হাউ ওল্ড দিয়ে হবে না। কত নম্বর হাউ ওল্ড দিয়ে হবে? হাউ ওল্ড তো বয়সের ক্ষেত্রে বসে, হাউ ওল্ড তো বয়সের ক্ষেত্রে বসে। আচ্ছা হামিরা বলেছো এইচ নম্বর বোঝো নাই তুমি। আচ্ছা এফ নম্বর বোঝো নাই। তো এফ নম্বর কি আছে? হি গোজ টু অফিস অন ফুট, সে অফিসে যায় পায়ে হেঁটে। অথবা দুইভাবে করা যায়, সে কোথায় যায়? অফিসে যায়। তো এর জন্য ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি গোজ থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ গোজ অন ফুট না বলে গো অন ফুট। যেহেতু তুমি এইটার উপর প্রশ্ন করছো তো এটা বাদ যাবে, কেমন? আর যদি তুমি হাউ দিয়ে প্রশ্ন করো, অন ফুট বাদ দিয়ে করো, তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি গোজ থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ গোজ অন ফুট বাদ যাবে। গোজ টু অফিস ছিল, গো টু অফিস হবে, কারণ ডাস দিলে এস বাই এসটা বাদ চলে যায়। ঠিক আছে। আচ্ছা হয়েছে কিনা তোমাদের? মোটামুটি তো হয়েছে কিছুটা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেনটা মোটামুটি আমরা ধরতে পেরেছি। তোমরা এখনো যারা লাইভটাকে শেয়ার করো নাই, মনে নাই বোধহয়, তোমরা একটু শেয়ার করে দিও। এবার আর্টিকেল, সহজ আইটেম, এটা করে ফেলো সবাই। 1 মিনিট সময় দিচ্ছি। আর্টিকেল আমাদের সব থেকে জনপ্রিয় সহজ একটি আইটেম। এখানে আমরা 5-এ 5 যদিও পাই না, কিন্তু 3 পাইলে আমরা খুশি, বেশি পাইলে বোনাস। সবাই একটু ঝটপট করে ফেলো। আর্টিকেল করার জন্য 1 মিনিট সময় দিচ্ছি, জাস্ট 1 মিনিট, সবাই করে ফেলো দ্রুত। জুথি ইজ ড্যাশ এম এ এক্সামিনিং, জুথি একজন এম এ পরীক্ষার্থী। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। এই প্রশ্নটা যে কতবার আসছে এর কোনো ঠিক নাই, অনেক আসছে, কমপক্ষে 30+ টেস্ট পেপারসে এগুলো আসছে। আচ্ছা এক নম্বরটা বুঝাই দিছি রাজীব। দেখো সবাই, জুথি হলো একজন এম এ পরীক্ষার্থী। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুবহু কমন বেঁধে যেতে পারে এমন একটা প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হুবহু কমন পেয়ে যেতে পারো এমন একটি প্রশ্ন। করে ফেলো দেখি কার কটা হয়।
35 নম্বর মডেলটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই দেখি করে ফেলো। আচ্ছা, জুথি ইজ ড্যাশ এম এ এক্সামিনি। সবাই অ্যান্সার বলতে পারো আমাকে কমেন্টে, অথবা জাস্ট ডান লিখে জানাতে পারো যে উইশ। সবাই দ্রুত করে ফেলো, দেখে আর্টিকেল কত পাও সেটা নিজেদের একটু যাচাই করার ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। হচ্ছে অনেকেরই কমেন্ট। দ্রুত 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 করে ফেলো সবাই। জুথিস ড্যাশ এম এ এক্সামিনে, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। শি মেড ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর who had his degree from dash USA. On dash day, she reached the doctor's chamber. There she saw dash one-eyed man. খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ। বইতে 176 পাতা, দেখো 176 পেজ। জুথি ইজ অ্যান এমএ। কেন অ্যান? সূত্র নিশ্চয়ই মনে আছে আর্টিকেলের। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের একেবারে গোড়াতে শুরুতে যদি ভাওয়েল চলে আসে অ্যান বসে। এম এ উচ্চারণ করতে আমাদের এ প্রথম চলে আসছে, যেটা কিনা একটা ভাওয়েল। তো ভাওয়েল দিয়ে শুরু হলে শব্দ অ্যান বসে, তাহলে অ্যান এম এ। জুথি ইজ অ্যান এম এ, জুথি একজন এম এ এক্সামিনি, এম এ পরীক্ষার্থী। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। She made an appointment, সে একটি অ্যাপয়েন্টমেন্ট করেছে উইথ অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর, একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে সে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে। হু হ্যাড হিজ ডিগ্রি, যে ডাক্তারটি তার ডিগ্রিটাকে কমপ্লিট করেছেন, ফ্রম দা ইউএসএ। তোমাদের মনে আছে নিশ্চয়ই, দেশের নাম সংক্ষেপে থাকলে আমরা দা বসাই, যেমন ইউএসএ, ইউএই, ইউনাইটেড কিংডম মানে ইউকে। এই যে সংক্ষেপে যে নামগুলো আছে তার আগে দা বসাতে হয়। তো দা ইউএসএ। অন দা ডে, নির্ধারিত দিনটিতে, ওই যে দিনটিতে সে কি করছিল, অ্যাপয়েন্টমেন্ট করেছিল, তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ, তার জন্য নির্দিষ্ট বোঝাতে দি বসেছে। অন দি ডে, তার অ্যাপয়েন্ট করা দিনটিতে, শি রিচড দ্য ডক্টরস চেম্বার, সে ডাক্তারের চেম্বারে পৌঁছেছিল। দেয়ার শি স, সেখানে সে দেখেছিল one-eyed man, একজন এক চোখওয়ালা মানুষকে। তো ও এর উচ্চারণ যখন ওয়া হয়, ওয়া, তখন তোমাদেরকে এ বসাতে হয়, অ্যান বসাতে হয় না। দেখো তো পাঁচটা হইল কিনা তোমাদের। তোমরা পাঁচটায় যদি পাঁচ না হয় তাহলে সেটা তোমরা হতাশ হবে না, কারণ হচ্ছে তোমাদের আর্টিকেলে 5-এ 5 হয় না, অনেকেরই হয় না। মোটামুটি 3 ধরা যায় অ্যাভারেজ, বেশি হলে বোনাস। যারা 5 পেয়েছো তাদেরকে কংগ্রাচুলেশনস জানাই, তবে 5-এ 5 যে পাবে এটার কোনো গ্যারান্টি নাই। 3 পেলে খুশি থেকো। আচ্ছা, ঠিক আছে, তো আর্টিকেল মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এরপর আমাদের চলে যাচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বসটা এটা প্যাসেজ আকারে দিয়েছে। তোমাদের অবশ্য প্যাসেজ আকারে আসার কথা না, তোমাদের লাইন আকারে আসার কথা, তবে প্যাসেজ আকারে এটা দিয়েছে। তোমরা একটু চেষ্টা করো পারো কিনা। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বসটা করে ফেলার জন্য। রাইট ফর্ম অফ ভার্বসটা করে ফেলার জন্য তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বসটা করে ফেলো। দেখি সবার কি কমেন্টে উত্তর করে দিতে পারো তোমরা। রাইট ফর্ম অফ ভার্বসের উত্তরটা কমেন্টে করে দাও, দেখো তো 5টার ভিতর কতটা হয়। দেখো সবাই করে ফেলো। আচ্ছা, তোমরা কেউ কেউ প্রশ্ন করছো স্যার বইটা কিভাবে নেব। আচ্ছা, বইটা সংগ্রহ করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ SMS করবে 01848532361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা বইটি অর্ডার করতে পারো। সাজেশন বইটি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি এটা নিয়ে তুমি পড়ো তাহলে নিশ্চিত পাস করে যাবে। সাজানো গোছানো একটি সুন্দর সাজেশন, শর্ট সাজেশনস, জাস্ট ডিসকাউন্ট প্রাইসে তুমি নিতে পারো। তোমার হোয়াটসঅ্যাপে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো, SMS করে অর্ডার করে দাও। হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হয়, মোটামুটি বেশি সময় লাগে না। সবাই দেখো যারা নিতে চাও এখনো পর্যন্ত তারা এটা অর্ডার মানে SMS করে অর্ডার করে ফেলতে পারো। তো সবাই করে ফেলো। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উত্তরগুলো কমেন্টেও বলতে পারো, বা তোমরা
খাতায় লিখে ডান বলেও আমাকে বলতে পারো, অ্যাজ ইউ উইশ, সবাই করে ফেলো। অনের পর কি দি হয়? হ্যাঁ, অনের পর দি হয়। বইয়ের কথা বলতে 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 গলা শুকিয়ে গেছে। না, গলা তো শুকাবেই, কারণ বই তো বিক্রি হলে 2 টাকা পাই, তাই না? এর জন্য বুঝছো, এডুক তো আসলে তোমরা বোঝোই, অ্যাড ট্যাড দিলে তো একটু গলা তো শুকাই যাবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা দেখো, তিন্নি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লেখো। আচ্ছা হয়ে গেছে, ডান, থ্যাংক ইউ। বইয়ের একটা তো মাঝে মাঝে একটু দিতে হয়, তাই না? 2টা বই গেলে তো একটু 2 টাকা টোকা পাই, এই আর কি। আর ক্লাসে ফেসবুক তো টাকা দেয় না। ফেসবুকে যে টাকা দেয় এটা তো তোমরা জানো না, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা জানে। বিষয়টা হচ্ছে, মনে করো তারা ফলো করে অনেক টাকা পায়, আসলে টাকা পাইতে কাজ হয়ে যায়। ফেসবুকের যে টাকা, তার কি বলবো, ভবের টাকা দেয়, মানে এ টাকা, আহ, এত টাকা দেয় ফেসবুক, অনেক টাকা দেয় মানে। ও আচ্ছা, থ্যাংক ইউ তানজিনা, ঠিক আছে, আমি বুঝেছিলাম আমার গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে দেখো উত্তরগুলো সবাই বলি, কি আছে উত্তরটা। রিটেন ইংলিশ ইচ, ইচ কেন? সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এর জন্য ইজ। রিটেন ইংলিশ ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ এ স্পোকেন ইংলিশ। রিটেন ইংলিশটা স্পোকেন ইংলিশের মতো নয়। ইন এ স্পোকেন ইংলিশ মেনি পিপল, পিপল মানে অনেকগুলো মানুষ, এর জন্য আর। মেনি পিপল আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়ে দে ওয়ার্ড সেন্টেন্সেস, এখানে দে ওয়ার্ডই বসে যাবে, ওয়ার্ড সেন্টেন্সেস। কেন বলো তো দে ওয়ার্ড বসে যাবে? আচ্ছা, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, দে হচ্ছে তোমার সাবজেক্ট, সাবজেক্টের পর V1 বসবে। আমরা সাবজেক্ট প্লাস কি বসবে বলো? V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে V1টা হচ্ছে ওয়ার্ড, V1 ওয়ার্ডিং বলেছে, ওয়ার্ডিংটা ইনকারেক্ট, ওয়ার্ড দ্য সেন্টেন্সেস। প্যাসেজ আকারে দিলে আসলে একটু বিপত্তি বাজে, তোমাদেরকে আলাদা সেন্টেন্স আকারে দিলেই ভালো হয়। তোমাদের ভাগ্য যদি খুব বেশি খারাপ না হয়, তাহলে প্যাসেজ আকারেই তোমরা, মানে তোমরা বাক্য লাইন আকারেই পাবে। বাট যদি ভাগ্য খুবই কেমন যেন হয়ে যায়, তখন তোমাদের হচ্ছে এই প্যাসেজ আকারে দিতে পারি, কারণ প্যাসেজ আকারে দিলে অনেকেই নম্বর কম পাবে। দি সেন্টেন্সেস শুড বি, এই যে মোডাল বি, আমাদের রুল নম্বর 13তে আমরা পড়েছি, বা বুস্টার সাজেশনে আমরা রুল নম্বর 8-এ পড়েছি। আমরা পড়েছি মোডাল বির পর V3 বসে। শুড বি মানে মোডাল বি, মোডাল বির পর V3 বসে, কাজেই রাইট থেকে রিটেন বসবে। তো শুড বি রিটেন প্রপারলি, দ্য সেন্টেন্সেস শুড বি রিটেন প্রপারলি। ইফ নট, যদি তাই না হয়, সেন্টেন্সেস মেকিং উইল নট প্রুফ, এখানে প্রুফই বসে যাবে, অথবা বি প্রুফড, দুটোই হয়। এটা অ্যাক্টিভে নেওয়া যায়, প্যাসিভে নেওয়া যায়। উইল প্রুফ অথবা উইল বি প্রুফড, দুটোই কারেক্ট। দেখো তো তোমাদের হলো কিনা। আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। ইংলিশের জন্য বিভাগ থেকে ইজ এসেছে, ইংলিশ ইজ নট অলওয়েজ, তাহলে ইজ অলওয়েজ দ্য সেম অ্যাজ এ স্পোকেন ইংলিশ। ইন এ স্পোকেন ইংলিশ মেনি পিপল আর, পিপল মানে অনেকগুলো মানুষ, এর জন্য আর বসেছে। আচ্ছা, এখানে দের পর মূল ভার্ব বসবে, তাহলে ওয়ার্ডিং বলেছে না, ওয়ার্ডিং তো হবে না, মূল ভার্বটা বসবে, মানে V1টা বসবে, ওয়ার্ড। আর এটা হচ্ছে মোডাল বি, মোডাল বির পর V3, রাইট থেকে রিটার্ন। আর এখানে শুধু মোডাল, মোডালের পর V1 অথবা B প্লাস V3, কারণ প্যাসিভ করলে বি প্রুফড হতে পারে। তোমরা বুঝছো কিনা দেখো সবাই। দেখো হয়েছে কিনা, 3টা হয়েছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার পাংচুয়েশনটা দেখো তো, পাংচুয়েশনটা কয়টা পারো? পাংচুয়েশন, আচ্ছা আমি আর তোমাদের 8টায় ছেড়ে দেবো, আর 7 মিনিট করি ক্লাস। আচ্ছা, কি আছে? 11 নম্বর পাংচুয়েশন। পাংচুয়েট এন্ড ক্যাপিটালাইজ দ্য ফলোইং প্যাসেজ। তোমরা একটু খেয়াল করো সবাই, কি হবে? প্রথমে ল্যাঙ্গুয়েজের এলটা বড় হাতের হবে, যেহেতু বাক্যের প্রথমে বড় হাতের হয়। ল্যাঙ্গুয়েজ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, ভাষা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফুল স্টপ। ডব্লিউটা বড় হাতের। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, আমাদের আইডিয়া প্রকাশ করার জন্য, কমা, থটস, চিন্তা প্রকাশ করার জন্য, অ্যান্ড ফিলিংস, অনুভূতি প্রকাশ করার জন্য, ফুল স্টপ। যেহেতু একাধিক জিনিসের তালিকা করছো, তার জন্য কমা, কমা বসেছে। তারপরে দেখো
নতুন বাক্য শুরু, এলটা বড় হাতের। ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট ইন আওয়ার অ্যাক্টিভিটিস। ভাষা আমাদের কর্মকাণ্ডে চিরন্তন ভাবে বর্তমান, আইটা বড় হাতের। ইট ইজ অনলি আ হিউম্যান ট্রেট। ভাষা হচ্ছে একটি মানুষের বৈশিষ্ট্য বা একটা মানুষের গুরুত্বপূর্ণ ট্রেট। আবার একটু বলি, এলটা বড় হাতের। ল্যাঙ্গুয়েজ প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, ফুল স্টপ। ডব্লিউটা বড় হাতের। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, কমা কেন কমা, একাধিক জিনিসের তালিকা তৈরি করতে গেলে কমা বসাতে হয়। সো আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস, তিনটে জিনিসকে আমি লিস্ট করেছি। তো তিনটে জিনিসকে মেন লিস্ট করলে তখন আমাদেরকে অবশ্যই কমা বসাতে হবে। আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস, ফুল স্টপ। ল্যাঙ্গুয়েজ এল বড় হাতের। ইজ এভার প্রেজেন্ট ইন আওয়ার অ্যাক্টিভিটিস, ফুল স্টপ। নতুন বাক্য শুরু, আইটা বড় হাতের। ইট ইজ অনলি আ হিউম্যান ট্রেট, ফুল স্টপ। দেখো তো তোমরা পাংচুয়েশনটা বুঝতে পেরেছো কিনা। পাংচুয়েশনটাও কিন্তু খুবই খুবই ভালো, এত সহজ, এত ইজি আসবে অবশ্যই। এটা তো বিগত বছরের প্রশ্ন একটা আসছে কমন, খুবই ইম্পর্টেন্ট। মডেল যেগুলো ধরতেছি আমি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নগুলো অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। আমি যে মডেলগুলো তোমাদেরকে করাচ্ছি বই থেকে, তোমরা এই মডেলগুলো থেকে গত বছর অনেকগুলো হুবহু কমন পেয়েছিল স্টুডেন্টরা। মূলত পাস মার্কই কমন বেঁধে গেছিল এই মডেল থেকে, 5 নম্বর কমন বেঁধে গেছিল গত বছরে। তোমরা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখবা, এই মডেল কোশ্চেন গুলো থেকে 5 মার্ক কমন পেয়েছিল তারা। তো তোমাদের ক্ষেত্রে তাই হওয়ার কথা। অন্তত পক্ষে 5 নম্বর না পাও, কমপক্ষে 20 তো কমন পাবা গ্রামারে, আশা করি মডেল কোশ্চেন থেকে। তো সেক্ষেত্রে মডেল কোশ্চেন গুলো অত্যন্ত গুরুত্বের সাথে তোমাদেরকে দেখতে বলবো আমি। আচ্ছা, এরপর আসো 12 নম্বর। কারণ মডেল কোশ্চেন গুলো অনেক বিশ্লেষণ করে করেছি। টেস্ট পেপারস, বিগত বছরের প্রশ্ন, ডিগ্রি পরীক্ষার প্রশ্ন, 7 কলেজের প্রশ্ন, সবগুলোকে কম্বাইন করে একটি সুন্দর মডেল কোশ্চেন গুলো আমি সাজিয়েছি অনেক বিশ্লেষণ করে। তো তোমরা যারা মডেল কোশ্চেন গুলো ভালো করে পড়লে তোমরা নিশ্চিত কমন পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। 12 নম্বর দেখো, রাইট ডাউন দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলোর অ্যান্টোনিম লেখো, এতে হচ্ছে 1/2 নম্বর। অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং বাক্য রচনা করো উইথ দ্যাট অ্যান্টোনিমস, ওই বিপরীত শব্দ দিয়া, এতে হচ্ছে 1/2 মার্ক। অর্থাৎ তুমি শুধু অ্যান্টোনিম বিপরীত শব্দটা লিখতে পারলে 1/2 নম্বর পাবে, আর যদি তুমি সেন্টেন্স তৈরি করতে পারো আরো 1/2 নম্বর পাবে। অর্থাৎ দুটি তুমি পুরো নম্বরটা পাবে হচ্ছে যদি দুটি কাজ করতে পারো। আমি এখন বাক্য রচনা দেখাতে পারছি না, যেহেতু সময় কম এবং জায়গাও কম। শুধু আমি বিপরীত শব্দটা বলে দিচ্ছি, দেখো তোমরা পারো কিনা বা তোমাদের সাথে মিলছে কিনা। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, এটার বিপরীত হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, অ্যাক্টিভ, অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এটা প্যাসিভও বলতে পারো। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, আর তোমার হচ্ছে, আচ্ছা আমি কোথায় লিখি, এটা তো জায়গা নাই। অ্যাবসেন্ট এখানে লিখি। অ্যাবসেন্টের বিপরীত হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট। অ্যাক্টিভের বিপরীত হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ, অথবা প্যাসিভও বলতে পারো। চিপ, চিপ মানে সস্তা, সস্তার বিপরীত হচ্ছে কস্টলি। কস্টলি বা এক্সপেন্সিভও বলতে পারো। আমি যে তোমাদের সাজেশনস গুলো দিয়েছি অ্যান্টোনিমের, 150টা অ্যান্টোনিম দিয়েছি বইতে, সেগুলো পড়লেই হবে, এগুলো পড়লেই কমন পাবে ইনশাআল্লাহ। তো ইনক্রিজ থেকে বিপরীত বলতে পারো ডিক্রিজ। তোমাদের ইদানিং পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম দুটোই মিশাই দেয়, তবে অনেক আগে শুধু অ্যান্টোনিম দিত, আবার এবছর আশা করি দুটোই মিলিয়ে দিতে পারে, আবার শুধু অ্যান্টোনিমও দিতে পারে। হ্যাপির বিপরীতটা হচ্ছে আনহ্যাপি। পিওরের বিপরীতটা হচ্ছে ইমপিওর। আর লজিক্যালের বিপরীত হচ্ছে ইললজিক্যাল। মানে হচ্ছে এল যুক্ত শব্দকে আইএল দিয়ে তোমরা বিপরীত করে দিতে পারো, যেমন লিটারেসি, ইলিটারেসি, লিটারেট, ইলিটারেট, লজিক্যাল, ইললজিক্যাল, লিগাল, ইললিগাল। অর্থাৎ এল যুক্ত যে শব্দগুলো আছে তাতে আইএল দিয়ে তোমরা বিপরীত করে দিতে পারো। এই হচ্ছে আমাদের কথা। আমি আবার একটু বলি, যেমন অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ, চিপ, কস্টলি বা এক্সপেন্সিভ, ইনক্রিজ, ডিক্রিজ, হ্যাপি, আনহ্যাপি, পিওর, ইমপিওর, লজিক্যাল, ইললজিক্যাল। তো আশা করি তোমাদের হয়েছে, তোমরা খেয়াল করো সবাই। ডিঅ্যাক্টিভ দিলে হবে কিনা? না, ডিঅ্যাক্টিভ দিলে হবে না। অ্যাক্টিভেট থাকলে ডিঅ্যাক্টিভেট দেওয়া যেত। কেমন? অ্যাক্টিভেট, এটা হচ্ছে ভার্ব, অ্যাক্টিভেট, সেটাকে ডিঅ্যাক্টিভেট করা যেতে পারে, কিন্তু অ্যাক্টিভ তো অ্যাডজেক্টিভ, এটাকে তোমার ডি দিয়ে করা যায় না। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারো অথবা প্যাসিভ করতে পারো, কিন্তু ডিঅ্যাক্টিভ হবে না। আচ্ছা, অ্যাক্টিভেট থাকলে ডিঅ্যাক্টিভেট হতো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হ্যাপি এর বিপরীত স্যাড দেওয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, স্যাড দেওয়া যাবে, স্যাড দেওয়া যাবে। আচ্ছা,
হ্যাপি এর আগে আচ্ছা দেখো এরপরে কি আছে। আচ্ছা গেল। এরপর আসো তোমার হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স হচ্ছে সব থেকে সহজ একটি আইটেম। মনে করো ডেঞ্জার, ডেঞ্জার থেকে তোমার সাফিক্স প্রিফিক্স, যেমন ডেঞ্জার, এন ডেঞ্জার বা ডেঞ্জারাস। গ্রেট থেকে তুমি যে কোনো একটা শব্দ নতুন তৈরি করবা। সাফিক্স প্রিফিক্সটা কি দেখো বলছে অ্যাড প্রিফিক্স অর সাফিক্স, মানে এই শব্দটার আগে বা সামনে তোমাকে একটা কিছু একটা ব্যবহার করে এটাকে নতুন একটা শব্দ তৈরি করতে হবে। যেমন ডেঞ্জার থেকে কি বলো ডেঞ্জারাস, গ্রেট থেকে গ্রেটলি বলতে পারো, গ্রেটনেস বলতে পারো, নতুন একটা শব্দ বানালেই হলো। এবং কি করতে হবে, এটা ওই সেম কথা, মানে সাফিক্স প্রিফিক্স তৈরি করতে হবে, এটা হাফ নম্বর, অথবা নতুন শব্দ তৈরি নতুন একটি বাক্য তৈরি করতে হবে, এটা হচ্ছে তোমার হাফ নম্বর। আচ্ছা একজনে কমেন্ট করেছে কি যে ফ্রি ক্লাস। আচ্ছা ফ্রি ক্লাস এবং কি বলো তোমার হচ্ছে এই যে ফ্রি ক্লাসটা নিচ্ছি, আর আরেকজনে কি বল একটা কমেন্ট করছে, আমি কমেন্টে একটু জবাবটা দেই, তোমরা একটু 1 মিনিট আমার সাথে একটু থাকো। আর বিষয়টা হচ্ছে সে বলছে যে আপনারা যে ফ্রি ক্লাসটা নিচ্ছেন আর হচ্ছে পেইড ব্যাচে ক্লাসটা নিচ্ছেন টাকা ভর্তি করাইয়া, তো টাকা দিয়ে ভর্তি করাইছেন কেন, আবার ফ্রি ক্লাস করাচ্ছেন কেন? আচ্ছা একটু আমি ব্যাখ্যাটা দেই। বিষয়টা হচ্ছে হাস্যকর, আমি কমেন্টটা দেখে একটা হাসি পাইলো, তো আমি তোমাদের একটু দেখাই। আমাদের পেইড ব্যাচের আমি একটু জিনিসটা দেখাই তোমাদেরকে। আমাদের পেইড ব্যাচের মানে আমাদের যে ব্যাচটা আছে তোমার ব্যাচের কোর্স প্ল্যানটা দেখাই। আমাদের ব্যাচের 13 থেকে 25 নম্বর কোর্স প্ল্যানটা একটু দেখাই। ধরো আমাদের ব্যাচে আজকে কয় নম্বর ক্লাস হলো, আজকে 18 নম্বর ক্লাস বোধহয় হলো। প্রতিদিন 2টি করে ক্লাস হচ্ছে। আমরা ব্যাচে কি কি পড়াই দেখো, ব্যাচে পড়াই কি, আমরা ব্যাচে একটা ক্লাস প্রায় 1.5 ঘন্টা, কোনো কখনো 2 ঘন্টাও হয়ে যায় একটা ব্যাচ একটা ক্লাসে। তো আমাদের সেখানে কি কি পড়াই, আমাদের সেখানে পড়াই হচ্ছে, ধরো আজকে আমি 18 নম্বর ক্লাসের কথাই বলি। 18 নম্বর ক্লাসে আমি ব্যাচে আজকে কি পড়াইছি, 18 নম্বর ক্লাসে আমি ব্যাচে পড়াইছি হচ্ছে আজকে তোমার কি পড়ালাম আজকে। দেখো আমাদের ব্যাচে কিন্তু বিশাল কর্মকাণ্ড থাকে, কারণ ব্যাচে হচ্ছে নার্সিং করে, মানে তোমাকে ধরাইয়া জাস্ট কোর্সটাকে কমপ্লিট করে দেওয়া হয়। এখন ব্যাচের যে ক্লাস আর ফ্রি ক্লাসের মধ্যে হাজার হাজার তফাৎ থাকে। ফ্রি ক্লাসের মাধ্যমে কি হয়, মনে করো জিস্ট বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হয়, আর ব্যাচে হচ্ছে নার্সিং করা হয়, মানে ধরাইয়া নার্সিং করা হয়। যেমন ধরো আমি ব্যাচে আজকে 18 নম্বর ক্লাসের উদাহরণটাই দেই। আমরা প্রথমে কি করি, একটা ক্লাস টেস্ট নেই। কিসের উপর ক্লাস টেস্ট নেই? 17 নম্বর ক্লাসে যা পড়াইছিলাম, যা পড়া দিয়েছিলাম তার উপর একটা ক্লাস টেস্ট নেই। দেখো আগে প্রথমে ক্লাস টেস্টটা হয়েছে, কারেকশনে আমরা রিভিশন করেছি 5 এবং 8 সাল, 5 থেকে 8 সাল পড়া দিয়েছিলাম, ওর ভিতর থেকে যেগুলো আনকমন প্রশ্ন ছিল সেগুলো আমি লিখতে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তাহলে কারেকশন শেষ হয়ে গেল। আর এগুলো তো আগে পড়াইয়া রিভাইজ করতেছি। আবার অ্যান্টোনিম পড়া দিয়েছিলাম 2017-18 সাল, চেঞ্জিং ওয়ার্ড দিয়েছিলাম, এইগুলো। তো এইটার উপর ক্লাস টেস্ট নিয়েছি। ক্লাস টেস্ট নিয়ে তারপর আমরা নতুন টপিক শুরু করেছি, তারপর আবার নতুন টপিক আমি পড়া দিয়েছি। এটা হচ্ছে আমাদের আলোচনা, এটুকু আলোচনা শেষ হয়ে গেছে। তারপর আগামী ক্লাসের জন্য যেটা পড়া, এই পড়াটা আমি তোমাদেরকে বুঝাই দিছি। আবার এই ক্লাসের উপরই আবার কি করব, এই ক্লাসের উপরই আবার নতুন করে ক্লাসটা আবার এইখানে আমি ক্লাস টেস্ট নেব আবার করে, এভাবে আমাদের এইভাবে ক্লাস প্ল্যান আছে কবে কি পড়াবো। দেখো কত জিনিস পড়াই ফ্রি ক্লাস, মানে আমাদের ব্যাচের ক্লাসে। এখন এতগুলো জিনিস কি আমি এই যে যেটা ফ্রি ক্লাস করাচ্ছি সেটা পড়াবো বলো, সেটা সম্ভব? ফ্রি ক্লাসে তো আমাদের 15টা ক্লাস হচ্ছে মাত্র, যেখানে আমরা কি করছি সাজেশনটা দিচ্ছি মাত্র। এখন এই জিনিসটা কি আমার ব্যাচের ক্লাসে আছে? নেই। ব্যাচের ক্লাসটা অবশ্যই একটু স্পেশাল হবে, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তারা তো একটু স্পেশাল কেয়ার নিশ্চয়ই পাবে, এটা তো জগতের নিয়ম, তাই না? কিন্তু আমি রেকর্ডেড ক্লাসগুলো যেটা দিচ্ছি সেটা তো অন্য জিনিস, কিন্তু ব্যাচে তো লাইভ ক্লাসটা হয়। যে কমেন্টটা করেছো সে না বুঝেই করেছো কমেন্টটা, অথবা মানে সে ব্যাচে নাই এটা হচ্ছে নিশ্চিত। ও ব্যাচে যদি থাকতো তাহলে এই কমেন্টটা করতো না, ও ব্যাচে নাই, ও একটা কমেন্ট দিছে। তো ফেসবুক তো একটা পাবলিক প্লেস, কমেন্ট করাই যায়, কারণ কমেন্ট বক্স তো একটা মানে যে যার মতো ইচ্ছা মতো সে কমেন্ট বিসর্জন করে চলে যেতে পারে, এই আর কি। এনিওয়ে ফ্রি ক্লাস, ঠিক আছে, ফ্রি ক্লাস এবং ব্যাচের ক্লাস দুটোই গুরুত্বপূর্ণ, আমি দুটোই করতে বলবো সবাইকে, কারণ সময় যেহেতু অল্প,
তাই সবগুলো কম্বাইন করে করলে ভালো হয়। এনিওয়ে, সাফিক্স প্রিফিক্সের যেটা কথা বলছিলাম, নতুন একটা শব্দ তৈরি করতে পারলেই হলো। যেমন ডেঞ্জার থেকে কি করা যায় বলো? ডেঞ্জার থেকে এনডেঞ্জার, গ্রেট, ওয়ান্ডার, কভার, স্লেভ, ফ্রি, কারেক্ট। তো ডেঞ্জার থেকে ডেঞ্জারাস বা এনডেঞ্জার, গ্রেট থেকে গ্রেটনেস বা গ্রেটলি, একটা শব্দ তৈরি করলেই হলো। ওয়ান্ডার থেকে ওয়ান্ডারফুল, কভার থেকে ডিসকভার, স্লেভ থেকে স্লেভারি বা এনস্লেভ, ফ্রি থেকে ফ্রিডম বা ফ্রিলি, কারেক্ট থেকে কারেক্টলি বা কারেকশন। সাফিক্স প্রিফিক্সটা আসে না আমাদের পরীক্ষায়, যদি আসতো তাহলে তো ফাটাই ফেলতাম, তাহলে এই অ্যান্টোনিম পড়তামই না। সাফিক্স প্রিফিক্সটা দিলে তো খুব ভালো হইতো, এক্ষেত্রে কোনো প্রস্তুতিও লাগে না, নতুন একটা শব্দ বানাইলেই হলো। দেখো এরপরে আছে কি, এরপরে আছে তোমার চেঞ্জিং ওয়ার্ড। আমি একটু বলে দিচ্ছি কারণ সময় নাই, আর তোমাদের সংক্ষেপে করে দেই। তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, চাইল্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার চাইল্ডের অ্যাডজেক্টিভ কি বলো? তোমরা একটু বলো তো সবাই, এগুলো পারো কিনা আমাকে কমেন্টে বলো, 2 মিনিট সময় দেই, কে কয়টা পারো। চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো পরিবর্তন করো, ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস, এতে হাফ নম্বর পাবে। অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড, এতে হচ্ছে হাফ নম্বর পাবে, হাফ হাফ করে 1 নম্বর। তো তোমরা সবাই এই কটা করে ফেলো, দেখি আমরা পারি কিনা। সবাই একটু করে ফেলো। স্যার কেন আসে না? স্যার কই? আমি তো আসি। আচ্ছা, আচ্ছা সবাই করে ফেলো। হ্যাঁ সবাই করে ফেলো, থ্যাংক ইউ সবাই, ঠিক আছে। সাফিক্স তো প্রিফিক্স আসে না পরীক্ষায়, খুব একটা আসে না, আসলে তো ফাটাই ফেলতাম, কিন্তু আসে না তো। সাফিক্স প্রিফিক্স কম আসে, আর সাফিক্স প্রিফিক্স আসলে তো কাজ হয়ে যেত, তাহলে অ্যান্টোনিম না পড়ে পারতাম। সিলেবাসে আছে, দিলে ভালো হতো, কিন্তু দেয় না। সাফিক্স প্রিফিক্স একটা করলেই হবে, সাফিক্স প্রিফিক্স তো সব থেকে বড় বিষয়, মানে খুবই সহজ বিষয়, জাস্ট হলেই হয়ে গেল। কেমন? থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, না মন খারাপ করি না, আমি কারো কথায় মন খারাপ করি না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। আচ্ছা, এই মেয়েটা কে কে কমেন্ট করেছে? ওকে তো আমি বোধহয় ব্যাচে নাই বোধহয়। আচ্ছা, এ হচ্ছে একটা ফেক আইডি, এটা ফেক আইডি। আচ্ছা যাক, ঠিক আছে। আহ, আচ্ছা ফেক আইডি, ঠিক আছে। আচ্ছা, এটা করে ফেলো সবাই। ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো সবাই একটু উত্তরগুলো, মানে পারছো কিনা তোমরা। 13 নম্বরটা বুঝাই দিয়ে, 13 নম্বরটা হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড, কি করতে হবে? হাফ করতে হবে। আচ্ছা আচ্ছা ফাইন। তো কি বলছে আমাদের এখানে? শোনো, তোমাদের একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি কি, তোমরা পড়ো কোন ক্লাসে? অনার্সে না? অনার্সে কিন্তু মানে ফাঁকিবাজি করে পাস হয় না, এটা হচ্ছে সত্যি কথা। ফাঁকিবাজি করবে, পাস হবে না। এটা প্রচুর সময় দিতে হবে। তোমরা অনেকে বলতেছো স্যার আমাদের দৈনিক 3টা করে ক্লাস নিচ্ছেন শেষ সময়ে। আরে ইংলিশ পাস তো অনার্স পাস, তুমি ইংলিশটাই পাস করে ফেলো, অন্য সাবজেক্ট পড়ো, হালকা পড়ো, কিন্তু ইংলিশটা বেশি সময় দাও। আমি তোমাদের এত বেশি সময় দিচ্ছি, তোমরা কল্পনাও করতে পারবে না। বিভিন্ন ব্যাচে যারা মনে করো পেইড ব্যাচে ভর্তি হয়েছে, তারা এতগুলো ক্লাস পায় না। তোমরা কবে থেকে ক্লাস শুরু করছি? 24 তারিখ থেকে ক্লাস শুরু করছি। দেখো 24 তারিখে ক্লাস শুরু করে 18টা ক্লাস হয়ে গেছে, একটা দিনও মিস দেয় নাই, এবং প্রতিদিন 2টা করে ক্লাস হয়েছে। তো তোমাদের 18টা ক্লাস হয়ে গেছে ব্যাচে। আবার এই যে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ, এখানে 15টা ক্লাস পাবা। ব্যাচে আমরা প্রায় 40-45টা ক্লাস করব, আবার এইখানে 15টা ক্লাস করবো, প্রায় 60-65টা ক্লাস পাচ্ছ। ভর্তি হয়েছে কয় টাকা দিয়া? সেই মাত্র শেষে যারা ভর্তি হয়েছে 500 টাকা দিয়ে ভর্তি নিছি। এখন যারা ভর্তি হচ্ছে তারা আরো ডিসকাউন্টে ভর্তি হচ্ছে। তো আর অনেক আগে যারা ভর্তি হয়েছে তাদের তো আগে ক্লাস করাইছি কোর্স, তারপর তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমি ফাইনাল সাজেশন ব্যাচ করেছি, সবাইকে এক ব্যাচে নিয়ে নিছি। বিষয়টা হচ্ছে কেন বলো, এত সময়টা কেন দিতে হচ্ছে? তোমরা তো জানো না তোমাদের অনার্সের কোর্সটা কতটা ক্রুশাল। আমি জানি, আমি পড়াই, তো আমি জানি, অনেক বছর ধরে পড়াই, আমি জানি এতে কত সময় দিতে হয়। অনেক সময় দিয়ে তোমাদেরকে পড়াতে হয়, তার জন্য অনেক সময় দিয়ে পড়াচ্ছি। এই যে ফ্রি ক্লাস নিচ্ছি, ব্যাচে এত ক্লাস নিচ্ছি, আবার রেকর্ডেড ক্লাস দিচ্ছি। এগুলো তুমি সব যদি নাও করতে পারো, যদি সব প্রায় কানেক্টেড থাকো, তোমার এটা ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না। কেমন?
যা করতেছি তোমাদের ভালোর জন্য করতেছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। একটু কষ্ট হচ্ছে জানি, কিন্তু কষ্ট হলে ক্লাসগুলো করবে, উপকৃত হবে। তো যাই হোক, ওরে বাবারে 8:10 বেজে গেছে। আচ্ছা, চাইল্ড থেকে চাইল্ডিশ, বুক থেকে ভার্ব হচ্ছে বুকের ভার্ব বুকেই, ব্রিফের অ্যাডভার্ব হচ্ছে ব্রিফলি, বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি, চুজের নাউন হচ্ছে তোমার চয়েস, ডিজিটের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিজিটাল, কারেজের ভার্ব হচ্ছে এনকারেজ। ট্রান্সলেশনটা আজকে আর করতে পারলাম না, তোমরা সলিউশন দেখে একটু বুঝে নিও। আজকের মতো 35 মডেল মোটামুটি শেষ হয়ে গেল। আগামীকালকে নতুন একটি মডেল কোশ্চেন তোমাদেরকে আমি শিখাবো। আমাদের পরবর্তী ক্লাসের যে টার্গেট, যেটা তোমাদেরকে আমি রুটিন প্ল্যান করেছি, তৃতীয় আমাদের ফ্রি লাইভ ক্লাসের যেটা তোমার টার্গেট, সেটা একটু দেখাই দিই। আমাদের পরবর্তী ক্লাসের টার্গেট বা আলোচ্য বিষয়টা হচ্ছে কি বলো, আমাদের সাজেশন, অ্যাপ্লিকেশনের ফাইনাল সাজেশন দিব বা অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক আলোচনা করব, সাথে গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং গ্রামার আমি মডেল কোশ্চেন দেখাই দেবো, সেখান থেকে পড়বা। তোমাদেরকে বারবার একটা কথা বলছি, তোমাদের যে সাজেশনসগুলো আমি দিয়েছি ওগুলো তো পড়বে, ওইগুলো পড়ার পরে যে মডেল কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি বা যে মডেল কোশ্চেন থেকে প্রশ্ন পড়াচ্ছি, এগুলো খুবই গুরুত্বের সাথে দেখবে, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। কারণ মডেল কোশ্চেন থেকে ম্যাক্সিমাম টাইমে হুবহু প্রশ্ন কমন থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মূলত কষ্ট করে ক্লাস করে তোমাদের সুন্দর কমেন্টটা দেখলে ক্লাসের যে কষ্ট সেটা মুছে যায়, ধুয়ে যায়। সবাইকে ভালো লাগা এবং জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। তোমরা যারা যারা এতক্ষণ করে এত কষ্ট করে শেষ পর্যন্ত আছো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এত কষ্ট করছো, এত মুজাহাদা করছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই মেহনতের একটি ভালো ফলাফল দিক, এর যা যা তোমাকে দান করুক, এবং তুমি এই কষ্টের যে ফলাফলটা তুমি পাশ করে যাও এবং ভালো একটু ইংরেজির বেস গঠন করো, যেটা তোমাকে চাকরির পরীক্ষা হেল্প করতে পারে, সেটাই প্রত্যাশা করি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রেখে আজকের ফ্রি লাইভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।